আচ্ছা, আমাদের এই ফার্স্ট এমএসসি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলে হচ্ছে আমি টোটাল কেমিক্যাল কাইনেটিক্সটা শেষ করব। মানে টোটাল কেমিক্যাল কাইনেটিক্স শেষ করব মানে হচ্ছে মানে বেসিক হ্যাঁ, টোটাল কেমিক্যাল কাইনেটিক্সটা শেষ করব মানে হচ্ছে মানে নেট বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামে যা যা সিলেবাস থাকে তাতে কেন পুরোটা কভার হয়ে যায়। আচ্ছা, আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম, মানে যে জিনিসগুলো হচ্ছে বিএসসিতে মোটামুটিভাবে পড়া ছিল, ঠিক আছে। আর এবারে বিএসসি জিনিসপত্রগুলো সবটাকে করে তারপরে যদি আমি মনে করি যে এমএসসি জিনিসপত্র শুরু করব, তাহলে হয়তো এমএসসি সিলেবাস শেষ করা যাবে না। আমরা মোটামুটিভাবে একটা মধ্য সত্তা নিচ্ছি আর কি। এবারে আমি ওই পার্টিকুলারলি রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির সিলেবাসে যেটা আছে আর কি, সে সিলেবাসটা এবারে একটুখানি শেষ করে নিয়ে তারপর যদি টাইম পারমিট করে তারপরে আমি আবার বেশ কিছু জিনিসপত্র পড়াবো, যেগুলো হয়তো তোমাদের এমএসসি সিলেবাসে নেই কিন্তু নেটের সিলেবাসে আছে। আর এমনিতে মানে আমাদের যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে কেমিক্যাল কাইনেটিক্স নেই, সেকেন্ড সেমিস্টারে কেমিক্যাল কাইনেটিক্স আছে, কিন্তু এই টোটাল কেমিক্যাল কাইনেটিক্সটা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটো মিলেই কিন্তু কন্টিনিউড হচ্ছে। এবারে ফিজিক্যাল স্পেশালে বেশ কিছু কেমিক্যাল কাইনেটিক্স আছে, সেইগুলো আমি ধর্তব্যের মধ্যে এখন আনছি না। মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মানে এমএসসিতে, তাতে সেটা রানী রাসমণি ইউনিভার্সিটি হোক বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক, টোটাল যে সিলেবাসটা যা আছে আছে তার সঙ্গে বিএসসির কিছু জিনিসপত্র জাস্ট এনে বা কিছু অ্যাডভান্স ফিজিক্যাল স্পেশালের কিছু জিনিসপত্র এনে আমি একটা ওভারঅল একটা কমপ্লিট কোর্স দেবো, যে কোর্সে হচ্ছে তুমি নেট গেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওভারঅল যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা তো কভার হবেই, তার সঙ্গে সঙ্গে তোমার অবশ্যই এমএসসি 1 এবং এমএসসি 2 তে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যেন কভার হয়ে যায়। আচ্ছা, আমাকে একবার সিলেবাসটা আরেকবার পাঠিয়ে দেবে। আমার আসলে এই ফোনটা একটুখানি চেঞ্জ হয়েছে বলে রানী রাসমণি ইউনিভার্সিটিকে সিলেবাসগুলো আমাকে পাঠানো হয়েছিল, সেটা আমার কাছে এখন নেই। দেবো, যদি তুই একটু সিলেবাসটা একটু পাঠিয়ে দিস। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ওকে স্যার। হ্যাঁ। আচ্ছা, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে এই যে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা আজকে সেইটাই শুরু করব। তাহলে আমাদের ক্লাসটা এইরকম ভাবে নাম দেওয়া যাক, মানে এমএসসি 2021, এটা হচ্ছে, তাতে আমরা কেমিক্যাল কাইনেটিক্সটা পড়ছি। কেমিক্যাল কাইনেটিক্স তার লেকচার আজকে হচ্ছে 6, এটা, আর ডেট হচ্ছে তোমার আজকে 7 তারিখ। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা কভার করতে চাইছি, সেটা হচ্ছে স্টাডি অফ ফার্স্ট রিয়াকশন। স্টাডি অফ ফার্স্ট রিয়াকশন, সেখান থেকে তোমার রিল্যাক্সেশন মেথড। হ্যাঁ, মানে মূলত রিল্যাক্সেশন মেথড, এইটাতে আমাদের আজকে জোরটা দিতে হবে। আগে নেট পরীক্ষাতে আমরা দেখতাম যে আমাদের সময় যখন নেট পরীক্ষা ছিল, একটা 4 নম্বরের এমসিকিউ সেটা হচ্ছে তোমার রিল্যাক্সেশন মেথডের উপরে থাকতো আর কি। এটা এখনো সেই রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখান থেকে তোমার কোশ্চেন আসে। আচ্ছা, শুরুটা করা যায়। আচ্ছা, একটুখানি তুমি ফার্স্ট লেকচারে ফিরে যাও। একদম শুরুতে আমি যখন কেমিক্যাল কাইনেটিক্স ইন্ট্রোডিউস করেছিলাম, সেরকম তখন বলেছিলাম যে ডিপেন্ডিং অন রেটস কেমিক্যাল রিয়াকশনসগুলোকে তুমি 3টে মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারো। তারা কারা কারা না, কিছু কিছু রিয়াকশন ছিল ভেরি ফাস্ট, কিছু কিছু রিয়াকশন ছিল ভেরি স্লো, আর কিছু কিছু রিয়াকশন ছিল আর অফ মডারেট রেট। বিএসসি এবং অনেক ক্ষেত্রেই এমএসসির প্র্যাকটিক্যালে সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলিকেই কনসিডার করা হয় বা তার রেট বা রেট কনস্ট্যান্ট নিয়ে কথাবার্তা বলা হয়, যেগুলো আর অফ মডারেট রেট, যাতে করে তোমার একটা অর্ডিনারি যে ইনফ্রাস্ট্রাকচার ল্যাবরেটরিতে থাকে তার বেসিসেই কিন্তু ওই রিয়াকশনগুলোকে তুমি স্টাডি করতে পারবে এবং সেইখান থেকে রিয়াকশনের রেট বা রেট কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইত্যাদিগুলোকে বের করতে পারবে। কিন্তু ভেরি ফাস্ট বা ভেরি স্লো রিয়াকশন, সেইগুলোকে স্টাডি করার কিন্তু কিছু স্পেসিফিক টেকনিক্স আছে। ভেরি স্লো রিয়াকশনস অবভিয়াসলি তুমি রেডিও কার্বন ডেটিং বা এই ধরনের কিছু দিয়ে অলরেডি কিছু কিছু হয়তো করেছো আর কি, সেইটাকে স্পেসিফিক টাইপের রিয়াকশনগুলো তুমি কনসিডার করো।
আর তোমার যে ফার্স্ট রিয়াকশনসগুলো সেগুলো জাস্ট যে সমস্ত ট্র্যাডিশনাল ল্যাবরেটরি যে টেকনিক্সগুলো আর কি, সেই টেকনিক্সগুলো আর তোমার ফার্স্ট রিয়াকশন স্টাডি করতে ঠিক ঠিক কাজ করবে না। সেখানে ডিফিকাল্টিসগুলো কি বলবো এবং তার জন্য তুমি কি টেকনিক্স ইউজ করতে পারো সেইটা নিয়ে গিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে আর কি। তাহলে তাহলে আমি প্রথমে শুরুটা করছি এইরকম ভাবে যে ডিপেন্ডিং অন রেটস chemical reactions can be classified into three types. এক নম্বর হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, দু নম্বর হচ্ছে ভেরি স্লো রিয়াকশন, আর তিন নম্বর হচ্ছে রিয়াকশন সব মডারেট রেট। আচ্ছা, এবারে কনভেনশনাল যে টেকনিকগুলো, techniques are not appropriate to study fast reaction. মানে তুমি মানে অলরেডি মানে বিএসসি যে প্র্যাকটিক্যাল করেছো সেখানে কিন্তু অনেকগুলো রিয়াকশন তার রেট কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইত্যাদি বের করেছো। হয়তো প্রথম থেকে যদি তুমি শুরু করো, তুমি সেই অ্যাসিড ক্যাটালাইজ এস্টার হাইড্রোলিসিস যেটা, সেখান থেকে তুমি স্টার্ট করেছো। তুমি হাইড্রোজেন পারস্পরিক ডিকম্পোজিশন কনসিডার করেছো। তুমি বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস অফ এস্টার সেটাকে কন্ডাক্টোমেট্রিক্যালি স্টাডি করেছো। তুমি পার ডাইসালফেট আয়োডাইড রিয়াকশন কলোডোমেট্রিক্যালি তুমি স্টাডি করেছো। হ্যাঁ, এই ধরনের দেখো অনেক রিয়াকশনই কিন্তু তুমি অলরেডি স্টাডি করেছো। সেই রিয়াকশনসগুলো আর মডারেট রেট, সেই রিয়াকশনসগুলো যদি কমপ্লিট হয়, যদিও মোস্ট অফ দ্য রিয়াকশনই কমপ্লিট হয় না, তুমি জানো যে রিয়াকশনস অফ অর্ডার এক বা একের থেকে বেশি সে কোনো ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না। রিয়াকশনের রেট অর্ডার যদি একের থেকে কম হয় তবেই সে ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে। ইন দ্যাট কেস রিয়াকশনটা তুমি জাস্ট হাফ লাইফ টাইম বলে একটা টার্ম ডিফাইন করতে পারো। তাহলে হাফ লাইফ টাইমগুলো হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা। সেই ধরনের রিয়াকশনগুলো অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশন তুমি স্টাডি করতে পেরেছো। কিন্তু যখন ভেরি ফাস্ট রিয়াকশন নিয়ে তুমি কথাবার্তা বলছো, সেই ভেরি ফাস্ট রিয়াকশন তার কিন্তু হাফ লাইফ টাইমটা 10⁻⁵, 10⁻⁶, 10⁻�7 সেকেন্ড এই অর্ডারে। যেমন ধরো তুমি হয়তো একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস রিয়াকশন তুমি কনসিডার করছো, বা তুমি জলের আয়নাইজেশন কনসিডার করছো। তাহলে এই যে রিয়াকশনসগুলো মানে মোস্ট অফ দ্য ইনঅর্গানিক রিয়াকশনের ক্ষেত্রেই যেটা হয় আর কি, সেগুলো এক্সট্রিমলি ফাস্ট হয়। তাহলে এক্সট্রিমলি ফাস্ট হলে যেটা দরকার অসুবিধে সেটা যে কনভেনশনাল টেকনিকগুলো এই ধরনের রিয়াকশনগুলো স্টাডি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আচ্ছা, এবার মেজর ডিফিকাল্টিসটা কি, মানে অসুবিধাটা কোথায়, কেন কনভেনশনাল টেকনিকটা এই ধরনের রিয়াকশনগুলো স্টাডি করতে কাজ করছে না? আচ্ছা, মেজর ডিফিকাল্টিসটা হচ্ছে মূলত দু রকমের। আর একটা হচ্ছে, দেখো তুমি যখন ধরো এস্টার হাইড্রোলিসিস তুমি কনসিডার করেছো, কি করতে হয়েছে, তুমি ধরো একটা মানে হয়তো অ্যাসিড মানে ক্যাটালিস্ট তুমি নিয়েছো। হ্যাঁ, সেইখানে তুমি জাস্ট এস্টারটা যখন অ্যাড করলে তার হাফ ডিসচার্জ টাইমটা নোট করার পরে বিভিন্ন টাইমে সেখান থেকে হয়তো 2 ml করে অ্যালিকট নিয়ে তুমি এনএইচ দিয়ে টাইটেট করছো ইউজিং ফেনলফথ্যালিন ইন্ডিকেটার। এই এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই করেছো তুমি, তোমার মনে আছে আর কি। তখনও তো লকডাউন যেহেতু শুরু হয়নি এবং ফার্স্ট ইয়ারই নর্মালি এই প্র্যাকটিক্যালটাকে করানো হয়, এই প্র্যাকটিক্যালটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এবারে এই যে প্রথম রিডিংটা নেওয়ার আগে ওই যে কনিক্যালের মধ্যে তুমি রিয়াকশন মিক্সচারটাকে বানিয়েছো সেটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, ঝাঁকিয়ে হোমোজিনিয়াস করে নিতে হয়। এবারে কথাটা হচ্ছে যে এই হোমোজিনিয়াস করতে তোমার কয়েক সেকেন্ড সময় লাগলো। এবার রিয়াকশনটা কমপ্লিট হতে বা মোরাললেস কমপ্লিট হতে যদি তোমার 10⁻⁶ সেকেন্ড সময় লাগে, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে মিক্সিংয়ের জন্যে যে টাইমটা, সেই টাইমের মধ্যেই কিন্তু রিয়াকশনসটা কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছে।
অর্থাৎ তারপরে আর রিয়াকশনের রেট মেজার করার যা সিম্পলি মানে হয় না, কারণ তখন তোমার রিয়াকশন ইজ মোরাললেস অলরেডি কমপ্লিট। লাইক এটা ইম্পর্টেন্ট যে এই যে মিক্সিং যে টাইমটা, মিক্সিং টাইমটা তুমি আর নেগলেক্ট করতে পারছো না। অন্য সময় কি করতে হয় না, মিক্সিং টাইম সেইটা তোমার বেসিক্যালি হাফ লাইফ টাইম বা ইত্যাদির তুলনায়, বা রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে যে টাইমে সেই সময় সেই তুলনায় টাইমটা এতটা কম হয় যে ওটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখতে পারা যাচ্ছে যে রিয়াকশনগুলো এতটাই ফাস্ট যে মিক্সিং সময়ের মধ্যেই কিন্তু তোমার রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এর ক্ষেত্রে যে মিক্সিং টাইম is much longer than the half lifetime of the reaction. Mixing time is much longer than the half lifetime of the reaction. তাহলে যেটা কথা হচ্ছে যে before complete mixing, the reactant or reactants is more or less exhausted. এইটা তা তুমি কি মাপবে? তুমি তো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম তুমি মাপবে। দেখা যাচ্ছে কমপ্লিট বিফোর ডিউরিং মিক্সচার না মিক্সিং হবে, কমপ্লিট মিক্সিং হওয়ার আগেই হচ্ছে তোমার রিয়াকশনটা মোরালেস কমপ্লিট হয়ে যাচ্ছে, রিয়াকশনটা মোরালেস তোমার এক্সজস্টেড হয়ে যায়। তাহলে বিফোর কমপ্লিট মিক্সিং দ্য রিয়াকশন ইজ মোরালেস এক্সজস্টেড। ঠিক আছে, মোরালেস মানে এক্সজস্টেড কমপ্লিটলি। এই সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার আগে একটুখানি তো ভালো করে হোমোজিনিয়াস করে নিয়ে তারপর তোমাকে তো কোনো একটা টাইটেশন বা কোনো একটা মেজারমেন্ট তোমায় করতে হবে। দেখা যাচ্ছে মেশানোর জন্য একটু সময় লাগে, তার আগেই হচ্ছে তোমার রিয়াকশনটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা সমস্যা। আর 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরো তুমি যদি টাইটেশনের কথাই বলো, তুমি দেখেছো যে ঠিক আছে মানে তুমি ওই 2 ml অ্যালিকট তুমি হয়তো একটা ওখানে অনেকটা বেশি জলের মধ্যে প্রচণ্ড লো টেম্পারেচারে তুমি মেশালে, মিশিয়ে তারপরে তুমি যা টাইটেশনটা করছো, বা টাইটেশন করতে গিয়ে সময়টা লাগছে বা কোনো একটা মেজারমেন্টের যে সময়টা লাগছে, সেই মানে একটা কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট তোমাকে তো মাপতে হচ্ছে কোনো রকমের ডিভাইস দিয়ে। সেটা টাইটেশন করে হতে পারে, সেটা ইএমএম মেজারমেন্ট করে হতে পারে, সেটা পিএইচ মেজারমেন্ট করে হতে পারে, সেটা অপটিক্যাল ডেন্সিটি বা অ্যাবজর্বেন্স মেজারমেন্ট করেও হতে পারে। তাহলে এই যে মেজারমেন্টের জন্য যে টাইমটা লাগছে আর কি, সেই টাইমটা তোমার মানে যথেষ্ট বেশি ইন কম্পারিজন টু দ্য হাফ লাইফ টাইম অফ দ্য রিয়াকশন। তাহলে আর একটা একটা অসুবিধে, টাইম রিকোয়ার্ড to make a measurement of concentration আর কি, concentration of the reactant বা প্রোডাক্ট যাই হতে পারে, of concentration is significantly large in comparison to হাফ লাইফ টাইম। হাফ লাইফ টাইমের তুলনায় হচ্ছে তোমার মেজারমেন্টের টাইমটাও তুমি কিন্তু এখন আর নেগলেক্ট করতে পারছো না। হ্যাঁ, মানে মেজারমেন্ট করছো যে সময়ের মধ্যে আর কি, সেটা হয় তুমি দেখবে হয়তো তুমি ওই করছো দেখবে পিএইচ মেট্রি বা কন্ডাক্টোমেট্রি বা পোটেনশিওমেট্রিকে তোমাকে একটুখানি নাড়িয়ে নিতে হচ্ছে। নাড়িয়ে তোমার মানে প্রথমে যন্ত্রটা একটুখানি আনস্টেডি থাকে, তো তারপর সেটা স্টেডি হয়। বা অ্যাবজর্বেন্স মাপার ক্ষেত্রেও তাই আর কি। তাহলে ওই যে স্টেডি হতে গিয়ে সময়টা লেগে গেল আর কি, অর্থাৎ মেজারমেন্টের যে টাইমটা আর কি, সেই টাইমটা বেশ হাফ লাইফ টাইমের তুলনায় বেশ যথেষ্ট বেশি হয়ে যাওয়ার জন্য তুমি দেখতে পাবে যে মানে তোমার এই সবসময় এই গন্ডগোলটা তোমার থেকে যাচ্ছে। তার মানে এটা দাঁড়ালো দেখো যে এই যে দুটো মেন রিজনের জন্য কিন্তু তুমি কনভেনশনাল টেকনিকটাকে ইউজ করতে পারবে না টু স্টাডি দ্য ফার্স্ট রিয়াকশন। তাহলে পরিষ্কার ব্যাপারটা এটা বুঝতে পারলে যে কেন কনভেনশনাল টেকনিকগুলো ভেরি ফাস্ট রিয়াকশন মেজারমেন্টের জন্য সুইটেবল নয়। এটা পরিষ্কার তো? হ্যাঁ। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, মানে সফিস্টিকেটেড টেকনিক্স বা আনকনভেনশনাল টেকনিক্স ডেভেলপ করতে হবে। তাহলে সাম আনকনভেনশনাল
techniques have been developed to study ফাস্ট রিঅ্যাকশন। আচ্ছা, যেমন কি কি? আচ্ছা, আমরা একটা মেথড খুব ভালো করে পড়বো, রিল্যাক্সেশন মেথড। এইটাই হচ্ছে তোমার ওই অ্যানালিটিক্যালি কিছুটা মানে মানে পড়ার একটা সুযোগ আছে আর কি, কষা সুযোগ থাকে আর কি। এছাড়া আরো বেশ কিছু কিছু টেকনিক্স আছে, আমি অন্তত 4টে টেকনিক একটা স্ট্যান্ডার্ড বইয়ে থাকে, এই 4টে টেকনিক অন্তত বলবো, যে বিভিন্ন রকমের ফ্লো মেথডস আছে, রিল্যাক্সেশন মেথড আছে, বিভিন্ন রকমের ফ্লো মেথডস আছে, আর কিছু শক টিউব মেথড আছে, এসব আছে। আর হচ্ছে তোমার সেটা ভীষণ মডার্ন, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফটোলিসিস আছে। একটা স্ট্যান্ডার্ড বই ঘাঁটলে তুমি এই সমস্ত রকমের মেথডগুলি পড়বে। তাহলে আমরা হচ্ছে যে উই উইল ডিসকাস, এটা ওরকম করে কথা লেখার দরকার নেই, মানে যেটা কথা হচ্ছে 4টে মেথডের মধ্যে হচ্ছে এই যে প্রথম মেথডটা আছে আর কি, রিল্যাক্সেশন মেথড, এই রিল্যাক্সেশন মেথডটাই বেসিক্যালি আমরা পড়বো। আর ফ্লো মেথড বা শক টিউব মেথড বা ফ্ল্যাশ ফটোলিসিস এইগুলোর খুব একটা বোঝানোর খুব একটা সুযোগ নেই, মানে তোমার ওই বিভিন্ন বইয়ে তোমার ইনস্ট্রুমেন্টেশনের ছবিটা দেওয়া থাকে, সেই ছবিটাকে ডেসক্রাইব করে দেওয়া দরকার পড়ে। এই 3টে মেথড নিয়ে আমরা অতটা বেশি ইন্টারেস্টেড নেই, আমরা বেসিক্যালি রিল্যাক্সেশন মেথডটাকে নিয়ে মূলত আলোচনাটাকে করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি জাস্ট সরাসরি একদম রিল্যাক্সেশন মেথডে চলে যাই। আর এই রিল্যাক্সেশন মেথডটা সেইটা ওই মোটামুটিভাবে তুমি যদি দেখো যে ওই 18th সেঞ্চুরির মাঝামাঝি, মানে ওই 19th সেঞ্চুরির মাঝামাঝি, তার মানে এই 1850 অনওয়ার্ডস আর কি, এই সময়ে, সরি 20th সেঞ্চুরির মাঝামাঝি, মানে 1950 তার ঠিক পর করে বেসিক্যালি এই মেথডটা খুব ডেভেলপ করেছিল। এবং রিল্যাক্সেশন মেথডটার জন্য যে নামটা হচ্ছে তোমার সেই রেসপেক্টে মানে কতগুলো নাম আমি বলবো যে খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর কি। তার মধ্যে একজন অবশ্যই হচ্ছে আইগেন, এবং আইগেন এই কাজের জন্য বেসিক্যালি নোবেল প্রাইজও পেয়েছিলেন 1967-এ আর কি। হ্যাঁ, সেটা একটুখানি মানে ডিসকাস করার দরকার আছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে রিল্যাক্সেশন মেথডের মূল ফিলোসফিটা কি সেইটা একটুখানি ভালো করে প্রথমে বলা যাক। মানে ব্যাপারটা কিরকম, ধরো যে রিল্যাক্সেশন মেথডের যে মূল ফিলোসফিটা, মানে তুমি এক কাজ করো, যে ধরো রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, কারণ ইকুইলিব্রিয়ামটা মানে মানে একটা জিনিস এখানে দরকার, যে এই যে মেথডটা কাজ করবে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল যখন রিয়াকশনসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকে, অ্যাপ্লিকেবল ফর রিভার্সেবল রিয়াকশন। এটা প্রথমে বলতে হবে, রিভার্সেবল রিয়াকশন সেই ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, ইকুইলিব্রিয়ামে অ্যাটেন্ড করাটা হচ্ছে রিল্যাক্সেশন মেথডের জন্য ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে অ্যাপ্লিকেবল ফর রিভার্সেবল রিয়াকশন। আর ব্যাপারটা কিরকম করতে হয় না, প্রথমে তুমি রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আসতে দিয়ে দাও, তাহলে যেটা হচ্ছে যে ফর এ ভেরি ফাস্ট রিয়াকশন, ফর এ ফাস্ট রিয়াকশন equilibrium is established for a fast reaction, equilibrium is established more or less immediately. আর এবার আমি এটা করব যে now this equilibrium is destroyed by some sudden external perturbation. দেখো একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, এবারে ইকুইলিব্রিয়ামটা কখন মেনটেন থাকে, যখন বাইরে থেকে কোনো পার্টারবেশন থাকে না বা বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স থাকে না, তখনই তো ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকে। তাহলে ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করে যায়, তখন এক্সটার্নাল কন্ডিশনগুলো চেঞ্জ না করলে সেই ইকুইলিব্রিয়ামটা তোমার থ্রু আউট মেনটেন থাকবে। কিন্তু যদি তোমার ওই এক্সটার্নাল কন্ডিশন তুমি চেঞ্জ করে দাও,
তাহলে ইকুইলিব্রিয়ামটা হ্যাম্পার্ড হয় তুমি জানো, এবং সেই ইকুইলিব্রিয়ামটাকে হ্যাম্পার্ড করছো একটা সাডেন তোমার মানে হঠাৎ করে কোনো একটা এক্সটার্নাল পারটারবেশন দিয়ে। এটা এবং সেটা কিভাবে করা যেতে পারে, দে ক্যান বি ডান আইদার বাই প্রেসার জাম্প টেকনিক্স, মানে ইকুইলিব্রিয়াম যদি প্রেসারের উপর নির্ভর করে তাহলে প্রেসারটাকে হঠাৎ করে তুমি প্রচুর পাল্টে দিলে, তাহলে সেটাকে তুমি ওই ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করে দিতে পারো জাস্ট বাই প্রেসার জাম্প টেকনিক, প্রেসারটাকে হঠাৎ করে চেঞ্জ করে দিয়ে, অর বাই টেম্পারেচার জাম্প টেকনিক। মানে ইলেকট্রিক স্পার্কিং করে খুব কুইকলি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়া যায়, টেম্পারেচার যে টেকনিক। আমি টেকনিক্যাল ডিটেলসগুলো যাব না, আমি জাস্ট মানে অঙ্ক টঙ্ক যে জায়গাগুলো করতে পারা যাবে যেটা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, আমি সেই জায়গাগুলো মূলত আলোচনা করবো। মানে কিভাবে তোমার প্রেশারটাকে বাড়ানো যেতে পারে, কিভাবে টেম্পারেচারটা হঠাৎ করে খুব কম সময়ের মধ্যে বাড়ানো যেতে পারে, তার বিভিন্ন বিভিন্ন সব টেকনিক আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি এখানে আলোচনাটাকে করবো না। তাই যেটা করা হচ্ছে যে এই যে তুমি যেটা করবে, একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, মানে ভেরি ফার্স্ট রিয়াকশন যে ইকুইলিব্রিয়ামে আছে, এবং সেই ইকুইলিব্রিয়ামটা তুমি ডিস্ট্রয় করছো কি করে, একটা সাডেন এক্সটার্নাল পারটারবেশন দিয়ে, এবং সেই পারটারবেশনটা হতে পারে প্রেসার জাম্প হতে পারে অথবা টেম্পারেচার জাম্প হতে পারে। তাহলে আমাদের আলোচনাটা হবে যে টেম্পারেচার জাম্প টেকনিকটা। তাহলে আমি জাস্ট যেটা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে টেম্পারেচার জাম্প টেকনিক, যেটা সেইটা। আর এবার টেম্পারেচার জাম্প টেকনিকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে টেম্পারেচারটা হঠাৎ করে যদি পাল্টে দাও তাহলে ইকুইলিব্রিয়ামটা পাল্টাবে। কেন পাল্টাবে? তুমি জানো যে যেহেতু অ্যাজ ফ্রম ভ্যান ডফ ইকুয়েশন বা ভ্যান ডফ রিয়াকশন আইসো বার যাই বলো না কেন, তাহলে কি জানো, ডি ln k বাই ডিটি সেটা হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই RT স্কয়ার। তার মানে টেম্পারেচার চেঞ্জ করে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাল্টায়, সেটা এই রিলেশন থেকে তুমি বুঝতে পারছো, ln k বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই RT স্কয়ার। এবং এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি এমন হতো যে ফর এক্সোথার্মিক রিয়াকশন যার জন্য ডেল্টা এইচ লেস দ্যান 0, দেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এটা সেটা এই ইকুয়েশন থেকে তোমার পরিষ্কার যে এক্সোথার্মিক রিয়াকশনে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়ে যায়, তা ডিএলএন কে বাই ডিটিটা নেগেটিভ, তবে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তোমার বেসিক্যালি কমে যাচ্ছে। এটা আর উল্টো দিকে ফর এন্ডোথার্মিক রিয়াকশন যেখানে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, দেন এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা বেসিক্যালি ইনক্রিজ করবে, increases with increase in temperature. ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু টেম্পারেচার চেঞ্জ হতে পারে, সেটা তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং কার ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়বে, কার ক্ষেত্রে কমবে, সেটা তুমি পরিষ্কার দেখতে পেয়েছো। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তোমাকে যেটা দেখতে হবে যে তুমি এই যে হঠাৎ করে টেম্পারেচার জাম্পটাকে করে দিলে, ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে দিলে, তো এবারে তুমি একটা টাইম অ্যালাউ করো যাতে করে সে নতুন একটা ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছায়। এবারে ওই যে একটা ইকুইলিব্রিয়াম থেকে আর একটা ইকুইলিব্রিয়ামে যাওয়া, এই যে সময় যে রিয়াক্টর বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো চেঞ্জ হচ্ছে, সেটা তোমাকে জাস্ট দেখতে হবে। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি যেটা করলে, একটা সাডেন এক্সটার্নাল পারটারবেশন দিয়ে তুমি ইকুইলিব্রিয়ামকে ডিস্ট্রয় করে দিলে। এবারে যেটা হচ্ছে যে আফটার destroying the equilibrium, after destroying the equilibrium, আর আফটার মানে আমি অন্যভাবে বলতে গেলে যে মানে মোমেন্টারিলি সে অন্য একটা টেম্পারেচারে যখন চলে গেল, টেম্পারেচার জাম দিয়ে সে একটা নতুন ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, এইটা বরং বলা ভালো। যে দেখো, আমার যেটা কথা হচ্ছে যে কোনো একটা গিভেন টেম্পারেচার যা ইকুইলিব্রিয়ামে ছিল, হঠাৎ করে যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে কি হবে, সে একটা অন্য ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। তাহলে সে অ্যাট দ্য ফাইনাল টেম্পারেচার
ফাইনাল টেম্পারেচার, দ্য রিয়াকশন ইজ অ্যাট আদার ইকুইলিব্রিয়াম। হায়ার টেম্পারেচার বা টেম্পারেচার চেঞ্জ করে দিলে বা ফাইনাল টেম্পারেচার, দ্য রিয়াকশন ইজ অ্যাট আদার ইকুইলিব্রিয়াম। এটা তাহলে দেখো শুরুতে মানে আমি যেটা বলছি যে যখন যখন ধরো টেম্পারেচারটা তোমার T1 ছিল, দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম উইথ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরে নাও তোমার ক্যাপিটাল K1, আর টেম্পারেচার জাম্প দিয়ে দিলে যখন টিটা তোমার হচ্ছে বেসিক্যালি T2 হয়ে যায়, তাহলে T2টা হচ্ছে T1 প্লাস ডেল্টা টি, ধরো এইটা ডেল্টা টি টেম্পারেচার জাম্প দেওয়া হয়েছে, দেন দ্য নতুন যে ইকুইলিব্রিয়ামটা ইজ ফাইনাল ইকুইলিব্রিয়াম, ফাইনাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। তাহলে যখন টেম্পারেচারটা T1 তখন একটা ইকুইলিব্রিয়াম, তখন একটা ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ছিল, তারপরে তুমি জাস্ট টেম্পারেচার জাম্পটা দিলে দিয়ে সে বেসিক্যালি একটা ফাইনাল ইকুইলিব্রিয়ামে গিয়ে তোমার পৌঁছাবে। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে এটাকে অন্যভাবেও তুমি ভাবতে পারো, অন্যভাবেও ভাবতে পারো। মানে আমি যেটা বলছি যে ইনিশিয়ালি একটা ইকুইলিব্রিয়াম ছিল যখন টেম্পারেচার T1, আর ফাইনাল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যখন টেম্পারেচার T2। বরং ব্যাপারটাকে একটু অন্যভাবে ভাবা ভালো। অন্যভাবে ভাবা মানে হচ্ছে যে তুমি টেম্পারেচার জাম্পটা দিয়ে দিয়েছো, দিয়ে তারপরে তুমি সিস্টেমটাকে যা রিল্যাক্সড হতে সময় দাও করে ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে আসতে দাও। মানে যেটা খুশি আর কি, তুমি যেটা মানে তুমি মানে এক হতে পারে, তুমি আসলে স্টার্টিং পয়েন্টটা তোমার কিন্তু ফাইনাল ইকুইলিব্রিয়াম হবে। তুমি টেম্পারেচার জাম্পটা তো হঠাৎ করে দিয়ে দিয়েছো, দিয়ে তুমি ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছো। এখন স্টার্টিং পয়েন্টটা তোমার হচ্ছে ফাইনাল ইকুইলিব্রিয়াম। এবার সেই ফাইনাল ইকুইলিব্রিয়াম থেকে তোমাকে আস্তে 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 তো ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে গিয়ে তোমাকে জাস্ট যেতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে ইফ দ্য সিস্টেম ইজ রিল্যাক্সড, মানে টাইম অ্যালাউ করছে, রিল্যাক্স মানে হচ্ছে টাইমটাকে অ্যালাউ করছে। ইফ দ্য সিস্টেম ইজ রিল্যাক্সড, then the concentration of reactants or products will মানে if the reaction is relaxed, the system is relaxed, then the concentration of reactant or products will change gradually from the final equilibrium value, এই ফাইনাল ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে সেটা চেঞ্জ হতে থাকবে এটা। and if sufficient time is allowed, if sufficient time is allowed, then the initial equilibrium value will be attained। তা তুমি দেখো কি করছো না, রিঅ্যাকশনসটা একটা ইকুইলিব্রিয়ামে ছিল, এবারে তুমি টেম্পারেচার জাম্প দিয়ে একটা ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে দিলে, পৌঁছে দেওয়ার পরে তুমি টেম্পারেচার জাম্প আর এক্সটার্নাল পার্টিশন বন্ধ করে দিলে। তবে এবার কি হবে, যেমন করে তোমার ধরো একটা স্পেকট্রোস্কোপিতে হয় না যে ইনিশিয়াল স্টেটেই মলিকুলগুলো থাকতে পারে, তুমি জাস্ট টেম্পারেচার জাম্প মানে কোনো রকমভাবে এক্সাইট করে এক্সাইটেড লেভেলে পৌঁছে দিলে, তারপরে এক্সাইটেড মলিকুলগুলো সারা জীবন থাকবে না, সে কি করবে, সে আস্তে 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 যে নিচের লেভেলে নেমে আসবে। তাই যে এক্সাইটেড স্টেট থেকে যে নিচের লেভেলে নেমে আসা, এই জায়গাটাকে আমি বেসিক্যালি ফলো করব এখানে। সেটা আমি বলছি যে ইনিশিয়ালি টেম্পারেচার T1 ছিল, সেটা ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ছিল। এবার টেম্পারেচার জাম্প দিয়ে টেম্পারেচারটা আমি T2 তে পৌঁছে গেলাম, যাতে করে ডেল্টা টি শিফট দিয়েছি, T1 প্লাস ডেল্টা টি হচ্ছে T2, ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে। এবার ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে দেওয়ার পরে তুমি সিস্টেমটাকে রিল্যাক্স করতে দাও। তখন তুমি রিল্যাক্স করতে দেবে, তখন কি হবে না, রিঅ্যাকশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো চেঞ্জ হবে কোথা থেকে না, ফ্রম দ্য ফাইনাল ইকুইলিব্রিয়াম ভ্যালু। এবং তুমি সাফিসিয়েন্ট টাইম যদি অ্যালাউ করো, তাহলে সে কি হবে না, আস্তে 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 তোমার ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে যে জিনিসটা তোমার পৌঁছাবে। এই হচ্ছে গল্পটা। এবার আমাকে যেটা দেখতে হবে যে ফার্স্ট ইকুইলিব্রিয়াম থেকে আর সেকেন্ড ইকুইলিব্রিয়ামে পৌঁছানো, এই যে বড় সময়টা আছে, তাহলে ফার্স্ট ইকুইলিব্রিয়াম থেকে যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, মানে ফাইনাল ইকুইলিব্রিয়াম থেকে যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, এই যে সময়টা,
এই সময়ের মধ্যে তোমাকে জাস্ট ওই রিয়াকশন বা প্রোডাক্ট মানে যেটা তোমার পছন্দ মানে মানে যেটাকে তুমি স্টাডি করতে সহজে পারবে আর কি, তার কনসেন্ট্রেশনটা তোমাকে মেজার করতে হবে। এই হচ্ছে আমার মূল ব্যাপারটা। আচ্ছা, এই ব্যাপারটা বোঝার জন্য তাহলে আমি শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে, ধরো একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে শুরু করলে তুমি তাহলে পরিষ্কার ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ধরো একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো একটা রিয়াকশন, কনসিডার রিভার্সিবল রিয়াকশন, সেটা এরকম ধরতে, ধরো রিয়াকশন এ আছে, প্রোডাক্ট টিতে যাচ্ছে করে, এই হচ্ছে তোমার একটা রিভার্সিবল রিয়াকশন। যে রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট হচ্ছে K-1। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা, এবারে তুমি ধরে নাও যে যখন টাইম t=0 হয় শুরুতে, রিয়াকশনটার কনসেন্ট্রেশনটা জাস্ট A, মানে A0টা, সেটা বেসিক্যালি A ধরে নাও, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন P0। আচ্ছা, P0টা তুমি চাইলে হচ্ছে 0 ধরে নিতে পারো। হ্যাঁ, মানে শুরুতে ধরে নাও প্রোডাক্ট তোমার কিছু ছিল না, এটা P0, সেটা ইউজুয়ালি জাস্ট লোকে 0 ধরে নেয়। আর কোন একটা সার্টেন টাইমে, অ্যাট এ টাইম T, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা নিশ্চয়ই সার্টেনলি কমে যাবে কিছুটা, A-X হবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা X হয়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস ধরে নিচ্ছি, উই অ্যাজিউম দ্যাট both the forward and backward reactions are of first order in nature। এটা আমি ধরে নিচ্ছি তারা মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, ফরওয়ার্ড প্রসেসটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে, ব্যাকওয়ার্ড প্রসেসটা তোমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে। তাহলে রেট লটা কি হবে? তাহলে রেট অফ দ্য রিয়াকশন বা রেট লটা, ডিফারেন্সিয়াল রেট লটা কি দাঁড়াচ্ছে? রেট লটা হচ্ছে তোমার dA-X/dt, রিয়াকট্যান্টের টার্মসে করলে মাইনাস হবে এটা, সেটা বেসিক্যালি তোমার dx/dt-র সঙ্গে সমান। এটা কি? K1 ইন্টু A-X মাইনাস K-1 ইন্টু X। এটা তুমি পরিষ্কার বুঝতে পারছো, এটা হবে। তাহলে এটা হচ্ছে ধরো একটা 1 নম্বর ইকুয়েশন আমি বলি, যে জাস্ট তোমার মানে এটা ডিসঅ্যাপিয়ার করছে K1 দিয়ে, আবার তৈরি হয়ে যাচ্ছে K-1 দিয়ে, তাহলে K1 ইন্টু A-X মাইনাস K-1 ইন্টু X। আচ্ছা, এবারে ধরে নাও তোমার মানে লেটসে যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে যখন সে ছিল, অ্যাট ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম এই যে dx/dt এটা বেসিক্যালি 0, ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে যাবে তখন dx/dt টা 0 হয়ে যাবে। তখন কি হবে? তাহলে দেন আমি যেটা লিখতে পারবো যে K1 ইন্টু A-XE, XE টা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ X, মাইনাস K-1 ইন্টু XE, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, যেখানে XE is the equilibrium value of the reactant, of the reactant না, equilibrium value of X বলে দিয়েছিল, equilibrium value of X, মানে X টা হচ্ছে এখানে বেসিক্যালি কতখানি রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করছে। আর প্রোডাক্ট যদি অলরেডি না থাকতো তাহলে আমি বলতে পারতাম যে কতখানি প্রোডাক্ট তৈরি হয়েছে, এইটা। তাহলে এবারে XCটা হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম ভ্যালুটা, এইটা। তাহলে সেখানে K1 A-XC মাইনাস K-1 XC, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো যে এই ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যে ডেভিয়েশনটা, তাহলে ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু বা ডেভিয়েশন অফ X from the equilibrium value is given by, আচ্ছা এটা 2 নম্বর ইকুয়েশন লিখে রাখি। হ্যাঁ, তাহলে সেটা কি? সেটা কিন্তু ডেল্টা এক্স বলো। ডেল্টা এক্সটা কি? এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, এক্স মাইনাস এক্সি, মানে এক্স এর ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্সি, এটা ঠিক আছে, এটা। আর তাহলে ডেল্টা এক্স হচ্ছে এক্স মাইনাস এক্সি। আচ্ছা, এবারে দেখো তাহলে তুমি কিন্তু নাও, যদি তুমি ডি ডেল্টা এক্স বাই ডিটি এটাকে করো, কি দাঁড়াবে? এটা ডি ডিটি অফ
ডেল্টা এক্স এর জায়গায় এক্স মাইনাস এক্সি বসিয়ে দাও, এইটা ঠিক আছে। তাহলে সেটা কি দাঁড়াবে, দেখো ডিএক্স বাই ডিটির সঙ্গে সমান দাঁড়াবে। কারণটা কি, যে এই ইকুইলিব্রিয়াম ভ্যালু তো টাইমের উপর নির্ভর করে না। তাহলে যখন ডি ডেল্টা এক্স বাই ডেল্টা ডিটি করছো তুমি, তাহলে ডি ডিটি অফ এক্স মাইনাস এক্সি, ডিএক্স বাই ডিটি হলো মাইনাস ডিএক্সি বাই ডিটি, আর ডিএক্সি বাই ডিটি বেসিক্যালি তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে, দেখো এইটা একদম ওই যেটা আগে ছিল কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স, সেটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না। তাহলে জাস্ট আমি ডেভিয়েশন অফ এক্স ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু এক্সি, ইকুইলিব্রিয়াম ভ্যালু এক্সি, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্সি, সেটা আমি ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডেল্টা এক্সটা চেঞ্জ উইথ টাইম, মানে নাও এটা যেটা তুমি করলে সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডেল্টা এক্স উইথ টাইম, এই যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ডি ডেল্টা এক্স বাই ডিটি, সেটা হচ্ছে ডি ডিটি অফ এক্স মাইনাস এক্সি, ডিএক্স বাই ডিটি হলো, আর এক্সিটা যেহেতু তোমার টাইমের উপর ডিপেন্ড করে, তা ডিএক্সি বাই ডিটি জিরো হয়ে গেল। ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি সেটা তুমি বেসিক্যালি ইকুয়েশন 1 থেকে বসিয়ে দিলে। এটা কোথা থেকে বসালে না, ফ্রম ইকুয়েশন 1। আচ্ছা এবার তুমি একটু খেয়াল করে দেখো যে তুমি যদি এই কে ওয়ান এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স, এটা তো ছিল, আর আমার ইচ্ছা হয়েছে এরকম একটা জিনিস জাস্ট লিখে দিতে। কেন লিখছে আমি পরে বলছি। ধরো এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটি তো বেসিক্যালি তোমার জিরো, তাহলে যেটা ছিল তার সঙ্গে যদি আমি এই জিনিসটাকে বিয়োগ করি, কিছুই পাল্টায় না। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা, সেটা তোমার ইকুয়েশন 2 থেকে পেয়েছো, যেটা পেয়েছো তুমি হচ্ছে ফ্রম ইকুয়েশন 2 থেকে, ওটা তো অ্যাকচুয়ালি জিরো। তাহলে একটা যদি জিরো হয়ে যায় এই জিনিসটা, তাহলে এই জিনিসটা যদি আগের ভ্যালু থেকে বিয়োগ করে তা কিছু এসে গেল না। কিন্তু এটা করার লাভ কি হলো, দেখো আগে বাঁ দিকটা ছিল ডেল্টা এক্স, মানে ভেরিয়েবলটা ছিল ডেল্টা এক্স, ডান দিকে ভেরিয়েবলটা ছিল এক্স। এখন তুমি কেমন করে লিখতে পারছো একটু খেয়াল করে দেখো তো, ডি ডেল্টা এক্স বাই ডিটি, তুমি এক কাজ করো, তুমি এই কে ওয়ানটাকে কমন নিয়ে নাও, কে ওয়ানটাকে কমন নিলে এ মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্সি, এরকম একটা টার্ম আসছে না। একটু দেখো, এই কে ওয়ান কমন নিলে এ মাইনাস এক্স, এখান থেকে আসছে কত, মাইনাসে প্লাস এক্সি, এটা একটা হলো। আর একটা পার্ট কত হচ্ছে না, কে মাইনাস ওয়ান, দেখো প্রথম টার্মটা আছে হচ্ছে এক্স, আর পরেরটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্সি, তাই এটা হয়ে যাচ্ছে কত, এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, সরি মাইনাস এক্স প্লাস এক্সি, এটা। তা তুমি এক কাজ করো, এটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কি পড়ে থাকছে দেখো তো, আচ্ছা এ তো কেটে চলে গেল, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কে ওয়ান, এইটা হয়ে যাচ্ছে কত না এক্স মাইনাস এক্সি, এইটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার কে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্সি, এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্সি, এরকম জায়গা তুমি দেখতে পাচ্ছ। তো দেখো তুমি কি পাচ্ছ না, ডি ডেল্টা এক্স বাই ডিটি, এই যে জিনিসটা, এই জিনিসটাকে এরকম দাঁড়িয়ে গেছে। আচ্ছা ও এটা একটু, আচ্ছা ব্র্যাকেট দেওয়ার আগে একটুখানি লিখে নিই, যে তোমার এই যে এবারে দেখো এই যে এক্স মাইনাস এক্সিটা কি, এক্স মাইনাস এক্সিটাই তো ডেল্টা এক্স, তাহলে আরেক লাইন বসিয়ে দাও, তারপর ওই ব্র্যাকেটটা দেবো, তাহলে অর দাঁড়াচ্ছে ডি ডেল্টা এক্স বাই ডিটি, এটা হয়ে গেল মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এক্স। দেখো এই এরকম দেখতে হয়ে গেল তোমার বেসিক্যালি ইকুয়েশনটা। তার মানে তুমি জাস্ট যদি নর্মাল রিভার্সিবল রিঅ্যাকশন কনসিডার করতে, তখন তোমার যেটা দাঁড়াতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম দেখতে, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ওয়ান এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এ, এখানে কে ওয়ান এটাকে বসিয়ে টসিয়ে দিয়ে তুমি সেই মতো করে রিভার্সিবল রিঅ্যাকশন অলরেডি স্টাডি করেছো। এখন যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই যে এক্স মাইনাস এক্সি, যেটাকে যদি তুমি ডেল্টা এক্স, এটাকে এখন ভেরিয়েবল ধরো, তাহলে তুমি দেখো একটা নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেলে, এটা ডি ডেল্টা এক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এক্স। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা একটু খেয়াল করো, মানে আমি একটুখানি তোমাকে দেখিয়ে দিই, যে যখন তুমি ডিএক্স বাই ডিটি লিখেছিলে না, সেটা বেসিক্যালি কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স ছিল তো। এখানে খেয়াল করো, এই যে এখানে এটাকে কে ওয়ান এ মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স ছিল তো। এবারে তুমি যেটা করতে পারতে, এইটা
এবারে এটা মাইনাস k1 a মাইনাস xc, স্যার আপনার স্ক্রিনটা না ঠিক দেখতে পাচ্ছি না স্যার। মানে কেউ পাচ্ছ না? লেখা যাচ্ছে না স্যার। আটকে গেছে স্যার। আটকে যাচ্ছে? সে কি, দাঁড়া দেখছি, এক সেকেন্ড দেখছি, দাঁড়া। একবার চালান। আচ্ছা, প্রেজেন্টেশনটা স্টপ করে আবার একবার চালালাম। দেখো এখন দেখা যাচ্ছে? কি হয়েছে স্যার? হ্যাঁ, একই হয়ে আছে, তারা বেরিয়ে গিয়ে আবার ঢুকছে। এই লিখছে, এগুলো দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না কিছু? কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি তাহলে ওই প্রেজেন্টেশনটা অফ করে আবার একটা অন করছি। হ্যাঁ, দাঁড়া, চলো শুরু করে। আচ্ছা দেখো, তোমার কতখানি দেখেছিলে? আচ্ছা, বাঁদিক পর্যন্ত স্যার ওই মানে হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা বাক্স করে মানে হ্যাঁ হ্যাঁ, আগে বক্স পর্যন্ত করা ছিল। যেটা আচ্ছা, ঠিক আছে। ওই ব্র্যাকেট বক্স হ্যাঁ, আগে। আচ্ছা তুমি এটা খেয়াল করে দেখো, আমি যেটা বলতে চাইছিলাম আর কি, সেটা হচ্ছে এই যে নর্মাল রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে, তাহলে ডিএক্স বাই ডিটিটা k1 a মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স ছিল। এবার যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায়, তখন ডিএক্স বাই ডিটি জিরো, তখন k1 a মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স হচ্ছে তোমার জিরো। তাহলে এবারে তুমি যদি এই ডিএক্স বাই ডিটিটাকে একবার লেখো, যে k1 a মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্স আর k1 a মাইনাস এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এক্সি, এটা তো তোমার বেসিক্যালি জিরো। এটা তুমি লিখলে এটাকেও তুমি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে দেখো, k1 ইন্টু তোমার এটা ওই একই রকম করে তোমার দেখো, এইটা হয়ে যাচ্ছে তোমার এক্স মাইনাস এক্সি হয়ে যাচ্ছে, একটা মাইনাস সাইন যদি তুমি নাও, এইটা প্লাস হচ্ছে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্সি, এইটা। তার মানে দেখো হয়ে যাচ্ছে কত, মাইনাস k1 প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্সি। তাহলে খেয়াল করো যে ডিএক্স বাই ডিটিটা যে টাইপের ডায়নামিক্স ওবে করছে, এটাকে আমি কম্পেয়ার করতে বলছি, মানে কম্পেয়ার করার জন্য আমি এটা তোমায় দেখালাম যে ডিএক্স বাই ডিটিটা যে ডায়নামিক্স ওবে করছে, ডি ডেল্টা এক্স বাই ডিটি কিন্তু এক্স্যাক্টলি একই রকমের ডায়নামিক্স ওবে করছে। এটা হচ্ছে মজা, যে তুমি যখন রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি জাস্ট রেট অফ চেঞ্জ অফ ডেল্টা এক্স উইথ রেসপেক্ট টু টাইম করবে, তার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এক্স উইথ টাইম, যেমন দেখতে এক্স্যাক্টলি সেই টাইপের দেখতে হচ্ছে। বুঝতে পারলে এটা? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি ধরো এমনি রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি এই টাইপের মেকানিজম হয়, মানে ডিএক্স বাই ডিটি এই ধরনের ইকুয়েশন থাকে, সেটা ইন্ডিকেট করে তুমি করতে পারো। তাহলে আমি এখানেও সেই কাজটাকে করবো। তাহলে এবারে দেখো তুমি কি করছো, তাহলে নাও তুমি এই ডি ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স এখানে নিয়ে চলে এসো, আর এখানে মাইনাস k1 প্লাস কে মাইনাস ওয়ান ডিটিতে তুমি ডান দিকে নিয়ে চলে যাও। আর এবার আমি ইন্টিগ্রেট করছি। আচ্ছা, টাইম যখন জিরো, টাইমটা কোথা থেকে স্টার্ট করছো তুমি? টাইমটা স্টার্ট হচ্ছে যে তোমার ওই মানে সেকেন্ড ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, এরকম একটা জায়গা থেকে তুমি জিনিসটাকে স্টার্ট করছো। ঠিক আছে? তা তুমি জাস্ট বলছো যখন ডেল্টা মানে মানে টাইমটা যখন জিরো, তখন ডেল্টা এক্স এর ভ্যালু তুমি জাস্ট লেখো ডেল্টা এক্স জিরো, এইটা। আর যখন তোমার টাইমটা লেখছে টি, তখন এটাকে লেখো হচ্ছে তোমার ডেল্টা এক্স, এইটা। তাহলে জাস্ট ডেল্টা এক্স জিরোর জিনিসটা কি সেটা আমি পরে তোমায় বলছি, যে জাস্ট যখন টাইম টি ইকুয়াল টু জিরো, তখন তোমার এটা হচ্ছে ডেল্টা এক্স জিরো, আর যখন টাইম টি ইকুয়াল টু টি, সেটা হচ্ছে তোমার ডেল্টা এক্স। তাহলে এখানে ইন্টিগ্রেট করলে কি দাঁড়াবে, এল এন ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স জিরো, এইটা হয়ে যাচ্ছে মাইনাস k1 প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু টি হয়ে যাচ্ছে, বা অর তুমি যদি ডেল্টা এক্সটাকে লেখো, তাহলে কি হবে, ডেল্টা এক্স জিরো, ডেল্টা এক্সটা কি হচ্ছে বেসিক্যালি ডেল্টা এক্স জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস কে মাইনাস ওয়ান টি। দেখো এই হচ্ছে ডেল্টা এক্স টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে যাচ্ছে, তুমি সেটা পেলে। এই হচ্ছে আলটিমেট ইকুয়েশনটা, যে ডেল্টা টিটা হচ্ছে ডেল্টা এক্স জিরো ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু টি।
আচ্ছা এখানে এবার দু একটা কথাবার্তা কাজ বলার দরকার আছে। এবারে বলো তো এখানে ইউনিট অফ কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান শুড বি ইউনিট অফ ওয়ান বাই টাইম হবে তো, কারণ এক্সপোনেনশিয়াল জিনিস সবসময় ইউনিটলেস হবে। ইউনিটলেস হবে। তার মানে কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইউনিটটা ওয়ান বাই টাইমের ইউনিট হবে। এবার আমি বললাম যে লেট এই কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান সেটাকে তুমি ধরো এই ওয়ান বাই টাও লিখলে, বা উল্টোটা টাওটা হচ্ছে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধরো তুমি লিখলে, ঠিক আছে? এইটা মানে যেটা টাওটা একটা টাইম রিপ্রেজেন্ট করছে, তাহলে এটাকে কেমন করে লিখতে পারবে যে দেন ডেল্টা এক্সটাকে লিখতে পারবে তুমি ডেল্টা এক্স জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও এরকম করে। যেখানে হয় এই টাও যেটা ওয়ান বাই কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইজ কল্ড দ্য রিল্যাক্সেশন টাইম, ইজ কল্ড দ্য রিল্যাক্সেশন টাইম। টাও যেটা ওয়ান বাই কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান সেটাকে বলা হবে তোমার এখানে রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? এই জিনিসটা আচ্ছা, জিনিসটা অ্যাকচুয়ালি কি, রিল্যাক্সেশন টাইমটা অ্যাকচুয়ালি কি তুমি যদি দেখো যে দেখো মানে কখন টি কল টাও হবে, মানে বেসিক্যালি মানে তুমি দেখো এখানে খেয়াল করে যে যখন তোমার মানে এখান থেকে যদি তুমি দেখো মানে এইভাবে যে আমি এইভাবে বলছি যে ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স জিরো এটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তাহলে তোমার এইখান থেকে যদি তুমি এইরকম ভাবে জিনিসটাকে লেখো যে যখন কিনা তোমার মানে হোয়েন ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স জিরো ইকুয়াল টু, আচ্ছা এইটা মানে কত, এটা বেসিক্যালি তোমার মানে হচ্ছে তোমার এটা ওয়ান হয়ে যাবে, মানে এটাকে অন্যভাবে বললে তাহলে এক সেকেন্ড, মানে তুমি রিল্যাক্সেশন টাইমটা ডিফাইন করতে পারো কেমন করে দেখো, এটা তুমি বলিনি যে রিল্যাক্সেশন টাইমটা মানে কোন টাইমটা তুমি অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন টাইমটা বলবে। দেখো দ্য টাইম at which delta x by delta x0 equal to তোমার basically 1 by e, then we can write দেখো delta x by delta x0 যেটা বেসিক্যালি 1 বাই ই সেটা কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও এর সঙ্গে সমান হচ্ছে। এটা মানে আমি এই ইকুয়েশনে আমি করছি কি ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স জিরোটাকে ওয়ান বাই ই করছি, তাই এটা এদিকে বসি, তাহলে ওয়ান বাই ইটা হয়ে গেল কত ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি জিরো। তা তখন কি হচ্ছে, তাহলে দেন কি হচ্ছে, দেন দেখো এই দুটো এটাকে তুমি ভাবো না, দেন যেটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, অর্থাৎ তখন টাও ইকুয়াল টু টি হচ্ছে, তাই তো? তার মানে এটা দাঁড়াচ্ছে যে রিল্যাক্সেশন টাইম is the time required when delta x becomes 1/8 fraction of delta x0, মানে যখন তোমার ডেল্টা এক্সটা ডেল্টা এক্স জিরো 1/8 ফ্র্যাকশন হচ্ছে, ই এর ভ্যালু 2.7 এর মতো, 2.72 এর মতো, তা তুমি এটা বুঝতে পারছো 1/2.7 মানে একটা ফ্র্যাকশন হচ্ছে, তা যখন ডেল্টা এক্সটা ডেল্টা এক্স জিরো জাস্ট 1/8 ফ্র্যাকশন হচ্ছে তার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমটাই তোমার বেসিক্যালি হচ্ছে রিল্যাক্সেশন টাইম হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? এইটা তাহলে দেখো আমি কি করলাম না, আমার এইখান থেকে একটা মোটিভেশন এলো, সেটা হচ্ছে এই যে এই টাইপের যখন ইকুয়েশন তুমি পেয়েছো তখন কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান এইটার ইউনিটটা রেসিপ্রোকাল অফ টাইম, তাহলে এক কাজ করা যাক যে কোন একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য কে ওয়ান এবং কে মাইনাস ওয়ান একটা স্পেসিফিক ভ্যালু আছে, তাহলে জাস্ট ওয়ান বাই অফ দিস ভ্যালু ওয়ান বাই কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান এইটা তুমি একটা পার্টিকুলার টাইম বলো, এই টাইমটা ওই পার্টিকুলার রিয়াকশনের জন্য ওই পার্টিকুলার রিভার্সিবল রিয়াকশনের জন্য একটা জাস্ট ইউনিক ভ্যালু, সেইটা হচ্ছে তোমার জাস্ট ওয়ান বাই কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান, সেটাকে বলছে রিল্যাক্সেশন টাইম। তাহলে জাস্ট মানে ম্যাথামেটিক্যালি এই রিল্যাক্সেশন টাইমটা অ্যাকচুয়ালি কি না, এই ইকুয়েশন তোমায় পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে যখন ডেল্টা এক্সটা ডেল্টা এক্স জিরোর 1/8 ফ্র্যাকশন হচ্ছে তখন যে টাইমটা লাগছে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি রিল্যাক্সেশন টাইম,
তাহলে দেখো তাহলে কি করতে পারছো তুমি, তুমি জাস্ট মানে এই টাওটাকে ডিটারমাইন করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যদি Q1 মানে মানে দুরকম করে তুমি ভাবতে পারো, যদি তুমি জাস্ট টাওটাকে জানতে পারো তাহলে Q1 প্লাস কে মাইনাস ওয়ানের ভ্যালু পেয়ে যাবে, অথবা তুমি যদি Q1 প্লাস কে মাইনাস ওয়ানের ভ্যালু জানো সেখান থেকে তুমি কিন্তু টাওটাকে বের করে ফেলতে পারবে। আর এবং যেটা কথা সেটা হচ্ছে এই যে তোমাদের মনে পড়ছে কিনা দেখো যে জাস্ট এই যে রিয়াকশনটাকে যদি তুমি করতে না, মানে এইখান থেকে কম্পেয়ার করার জন্য বলছি, ওদের ডিএক্স বাই এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, সেটা তো মাইনাস Q1 প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডিটি এরকম একটা থাকতো, তাহলে এখান থেকে এলএন এক্সি বাই তোমার এক্সি মাইনাস এক্স এরকম একটা জিনিস তুমি ক্যালকুলেট করতে পারছে, এটা Q1 প্লাস কে মাইনাস ওয়ান টি এরকম একটা ফর্মুলা কিন্তু তুমি করতে পারতে আর কি, এইটা এই পার্টিকুলার কেসে। আর চাইলে এখান থেকেও হচ্ছে ঠিক ওই ধরনের একটা ইকুয়েশন তুমি বের করে ফেলতে পারতে আর কি। দেখে সেটা আমি কম্পেয়ার করার জন্য তোমাকে বললাম, আমাদের এইটা অ্যাকচুয়ালি খুব দরকার লাগে, এবং এইখান থেকে কেউ যদি চায় মানে ওই 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 একই রকম, আচ্ছা এখানে লিখছি না, ওই একই রকম করে কিন্তু একটা ইকুয়েশন চাইলে সে তৈরি করে ফেলতে পারে। দেখে সেটা নিয়ে কথা নয়। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হতো না, নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেট কনস্ট্যান্টগুলোকে বের করতে গেলে তোমাকে দুটো রাস্তা নিতে হয়। কি সেটা, মানে আমি নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে বলছি, নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে মানে আমি এই ফার্স্ট রিয়াকশনের কথা বলছি না, নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, নর্মাল রিভার্সিবল রিয়াকশন মানে নর্মাল রিভার্সিবল রিয়াকশন মানে রিয়াকশনটা মডারেট যেটা আর কি, নর্মাল রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে K1 and K minus 1 are determined as follows। আচ্ছা কেমন করে বলো তো, মনে পড়ছে কি, একটা হচ্ছে তোমাকে ln xc বাই xc মাইনাস এক্স ভার্সেস টি প্লট করলে একটা স্ট্রেট লাইন দেয়, যার স্লোপটা হয়ে যায় K1 প্লাস কে মাইনাস ওয়ান, মনে পড়ছে এইটা, এটা এক নম্বর ইকুয়েশন। আর কি, আর হচ্ছে K1 বাই কে মাইনাস ওয়ান, এটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা কি হয় না, সেটা বেসিক্যালি হচ্ছে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে মানে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আমি ওইখান থেকে এ আর বি দিয়ে লিখেছিলাম, এখানে এ আর পি দিয়ে লিখছি, তাহলে ইকুইলিব্রিয়াম প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে এইখান থেকে তুমি জাস্ট Q1 বাই কে মাইনাস ওয়ান পেলে। তাহলে এক হচ্ছে যে নর্মাল রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে তোমার K1 এবং কে মাইনাস ওয়ানের ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে গেলে তোমাকে যেটা করতে হয় ln xc বাই xc মাইনাস এক্স ভার্সেস টি তোমাকে প্লট করে Q1 প্লাস কে মাইনাস ওয়ানের ভ্যালু পেয়ে যেতে হয়। আর একটা হচ্ছে Q1 বাই কে মাইনাস ওয়ান, এই যে রেট কনস্ট্যান্টের রেশিওটা, সেটাকে পাওয়ার জন্য যে কোনো একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে হচ্ছে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন এবং রিয়াক্ট্যান্টের রেশিও নিতে হয়, সেখান থেকে তুমি Q1 এবং কে মাইনাস ওয়ান পেলে এটা। এবং ইউজিং ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 and 2 we get K1 and K minus 1 separate, তাই তো, এটা হচ্ছে নর্মাল রাস্তা হলো। আচ্ছা এবারে এই ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে তুমি কি করবে, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে তুমি কি করবে, ফার্স্ট রিয়াকশন হচ্ছে তোমাকে মেজার করতে হবে, জাস্ট মেজার the relaxation time tau to get Q1 plus K minus 1 which is equal to 1 by tau, এটা এক নম্বর ইকুয়েশন এইটা। আর again from the equilibrium values of concentration of reactant and product, concentration of reactants and products, we get a equilibrium constant, এটা বেসিক্যালি Q1 বাই কে মাইনাস ওয়ান, এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই ইকুইলিব্রিয়ামে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে ফ্রম ইকুয়েশন 1 and 2, equations 1 and 2
উই গেট k1 and k-1 সেপারেট। তাহলে দেখো, তাহলে আমি কেন বলছি যে কনভেনশনাল টেকনিকটা তুমি এখানে কাজে লাগাতে পারবে না। তুমি এই যে যদি ln xc বাই xc মাইনাস এক্স ভার্সেস টি তুমি প্লট করবে মনে করো, তাহলে কি হবে, বিভিন্ন টাইমে তোমাকে এক্সটাকে তো মাপতে হবে, কিন্তু বিভিন্ন টাইমে তুমি মাপবে কি করে, মাপার আগেই তো রিয়াকশন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ইকুইলিব্রিয়াম থেকে আর একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে কিন্তু সাফিসিয়েন্ট সময় লাগে। এবারে তুমি ডেল্টা এক্সটা, যেটা বেসিক্যালি ডেভিয়েশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু, যেটা এক্স মাইনাস এক্সসি, সেইটাকে কিন্তু তুমি উইথ টাইম মাপতে পারবে এবং রিল্যাক্সেশন টাইমটা হয়ে যাবে একটা পার্টিকুলার টাইম, যে টাইমে ডেল্টা এক্সটা ডেল্টা এক্স জিরো জাস্ট 1 ইয়ের ফ্র্যাকশনটা হচ্ছে। তার মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে আমি যেখানে ছবি দিয়ে তোমায় এবারে বোঝাই, ধরো আমি একটা রিয়াকশন কনসিডার করছি, আমি দুটো ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য জাস্ট তুমি ধরো মানে এইরকম করে ব্যাপারটা আমি যেভাবে করতে অভ্যস্ত, এইটা ধরো একটা ফাইনাল মানে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, ধরো এইটা তোমার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, এইটা ধরো তোমার ফাইনাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা আমি কি করেছি প্রথমে, না ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম থেকে জাম্প দিয়ে তুমি ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে দিয়েছো। ধরে নাও এইটা তোমার এক্স প্লট করা হচ্ছে, এইখানে তোমার টাইম প্লট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তুমি জাস্ট জাম্প দিয়ে এখানে পৌঁছে দিয়েছো। এটা কোথায়, না এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ধরে নাও তোমার একটা টি টাইম, মানে এই পর্যন্ত টাইমটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে জিরো টাইম আর কি, ইনিশিয়াল টাইম। এখানে হচ্ছে তোমার টি ইকুয়াল টু জিরো। তাহলে কি হচ্ছে, একটা রিয়াকশন ধরো তোমার একটা ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ছিল, তুমি জাম্পটা দিলে, জাম্পটা দিয়ে তুমি জাস্ট বেসিক্যালি ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে দিলে। আচ্ছা এবারে ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে দেওয়ার পরে মানে এবং এই যে এইখান থেকে এখানে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু টেম্পারেচার জাম্প দিয়ে, ঠিক আছে। মানে এখান থেকে এইখানে যে তুমি এই যে এইখান থেকে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম থেকে ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছো ভায়া টেম্পারেচার জাম্প দিয়ে তুমি জাস্ট এই ফাইনাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে। এবারে তুমি ধরো জাস্ট এই যে ভ্যালুটা, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ভ্যালু আর ফাইনাল ইকুইলিব্রিয়াম ভ্যালু, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে তুমি নাম দাও ধরো ডেল্টা এক্স তোমার জিরো, ঠিক আছে। আর এই ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যে ডিপারচারটা, এই ডিপারচারটাকে তুমি ধরে নাও তোমার লেসে, তবে একটা ডিপারচার তুমি ধরছো, সেটা হচ্ছে ডেল্টা এক্স। মানে ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্সটা হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম ভ্যালু, ঠিক আছে। এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম হচ্ছে তোমার এইটা। এবারে এইটাকে ধরে নাও তোমার এক্স ইকুইলিব্রিয়াম ভ্যালু, মানে ইনিশিয়ালি যে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা এবারে যেটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এক্সটা মানে এক্স মাইনাস এক্সিটা, সেইটা হচ্ছে তোমার কি হচ্ছে না সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, সময়ের সাথে সাথে এইটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, ডিকে করে 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 আস্তে 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 তোমার কি হচ্ছে, সাফিসিয়েন্ট টাইম যদি অ্যালাউ করো তোমার ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার ডিকে রেটটা। আচ্ছা এবং এই ডিকেটা কেমন করে হচ্ছে না, যেখানে ডেল্টা এক্সটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা এক্স জিরো ই টু দি পাওয়ার মাইনাস, এই ধরো এইরকম করে তুমি যদি লেখো কে ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান টি, এরকম ভাবে যাচ্ছে। অথবা তুমি বলছো ডেল্টা এক্স জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাওয়ের মতো করে যাচ্ছে, হচ্ছে ডেল্টা এক্সটা। তা ডেল্টা এক্স কি হচ্ছে দেখো, তাহলে ব্যাপার খেয়াল করে দেখো যে যখন টাইম টিটা জিরো ছিল তখন ডেল্টা এক্স করে ডেল্টা এক্স জিরো, তখন এই পুরো ভ্যালুটা ছিল। আর এবারে যখন টাইম তোমার একটা সার্টেন টাইম এলো তখন ডেল্টা এক্স এর ভ্যালুটা কি হচ্ছে, সে বেসিক্যালি কমছে। এবং সেটা কিরকম না, সেটা হচ্ছে ধরো তোমার যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এইটা কিন্তু তোমার এক্স ভ্যালু হয়, তাহলে এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়ামটা কোনো একটা সার্টেন টাইমে এসছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেল্টা এক্স, যেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম। এইটা মানে এক্স ইকুইলিব্রিয়ামটা এক্স ই দিয়ে শুধু লিখছি, এটা হচ্ছে এক্সি। ধরো কোন একটা সার্টেন টাইম লেটস এইটা হচ্ছে মানে কোন একটা টার্টের টাইম লেটস টি টাইমে, যে টি টাইমে ডেল্টা এক্স এর ভ্যালু কিন্তু তুমি ডেল্টা এক্স এর ভ্যালু কিন্তু ডেল্টা এক্স বলো, সেটা বেসিক্যালি এক্স মাইনাস এক্সি। তাহলে বেসিক্যালি এদিকে এক্স প্লট করা হয়েছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে এক্স,
আর এইখান থেকে এইটা হচ্ছে এক্সি, তাহলে এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এক্স মাইনাস এক্সি, এটা। আচ্ছা, এবারে তোমার ওই রিল্যাক্সেশন টাইমটা কি? রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে ডেল্টা এক্স, এখন ডেল্টা এক্স জিরো 1 ইয়েথ ফ্র্যাকশন হলো। তো 1 ইয়েথ ফ্র্যাকশন মানে হচ্ছে তোমার ধরো ইয়ের ভ্যালু যদি 2.7 হয়, মোটামুটি ভাবে হচ্ছে 1 বাই তোমার 2.5 মানে 1/4 মতো যখন হচ্ছে আর কি, তখন হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ধরো আমি এরকম একটা ভ্যালু যদি বলি, লেটস এইখানে একটা ভ্যালু ধরো এইটুকুই বলছি, ধরো এইটা ধরো, এইখানে যদি ডেল্টা এক্সটা তোমার 1 বাই ই ইন্টু ডেল্টা এক্স জিরো হয় এইটা, দেন তোমার যে করসপন্ডিং টাইমটা এই টিটা, সেই টিটা হয়ে যাবে তোমার টাও। বুঝতে পারলে যে রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে কি না, একটা পার্টিকুলার টাইম যখন ডেল্টা এক্সটা হচ্ছে ডেল্টা এক্স জিরো 1 ইয়েথ ফ্র্যাকশন হচ্ছে। তো 1 ইয়েথ ফ্র্যাকশন হওয়া মানে হচ্ছে তোমার ওই মানে ইয়ের ভ্যালুটা হচ্ছে 2.7 এর মতো যদি হয়, তাহলে তোমার মোটামুটি ধরে নাও মানে 1/2 মতো আর কি। তাহলে এই ডেল্টা এক্সটা ডেল্টা এক্স জিরো ভ্যালু থেকে কমে 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 যে টাইমে সেটা তার ইনিশিয়াল ভ্যালু যেটা ডেল্টা এক্স জিরো তার জাস্ট 1 ইয়ের ফ্র্যাকশন হলো, তার করসপন্ডিং টাইমটা হয়ে গেল তোমার রিল্যাক্সেশন টাইম। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে দেখো আলটিমেটলি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে তোমার এরকম একটা ছবি তোমাকে তৈরি করতে হচ্ছে, মানে রাদার হচ্ছে ডেল্টা এক্সটাকে তোমার টাইমের রেসপেক্টে প্লট করতে হচ্ছে, ঠিক আছে? তো মানে তাহলে এই ধরনের একটা ট্র্যাজেক্টরি তুমি পাবে যেটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং। এবারে এই ছবিটা পেয়ে যাওয়ার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি দেখো যে এই যদি তোমার এই 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 মানে এইখান থেকে এই যে ভ্যালুটা যদি তোমার ডেল্টা এক্স জিরো হয়, ডেল্টা এক্স জিরো বাই ইটা সেটা কোন এক্সে হচ্ছে তুমি দেখে নাও, তার করসপন্ডিং টাইম তোমার রিল্যাক্সেশন টাইম পেয়ে গেলে। তাহলে পরিষ্কার দেখো এই ছবি থেকে, তাহলে ফ্রম দিস ফিগার, ফ্রম দিস প্লট, it is easy to find the relaxation time, relaxation time tau। তাহলে এবারে কি বলেছে, রিল্যাক্সেশন টাইম টাও যদি পেয়ে যাও তুমি সেখান থেকে q1 প্লাস k মাইনাস 1 পেয়ে গেলে। আর আর তোমার যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেল, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাওয়ার পরে সেটা ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে হতে পারে, ফাইনাল ইকুইলিব্রিয়ামে হতে পারে আর কি। হ্যাঁ, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেল সেইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি q1 বাই k মাইনাস 1 পেয়ে যাবে। আর এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে তুমি জাস্ট এই দুটো পেয়ে গেলে, মানে q1 এবং k মাইনাস 1 এর সেপারেট ভ্যালু তুমি পেয়ে গেলে। দেখো তাহলে যে ডিসকাশনটা হলো সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা ভালো করে বুঝে নাও। দেখো ঠিক আছে, কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি যে আমি যে রেট কনস্ট্যান্ট গুলোকে বের করলাম না, মানে মানে দা রেট কনস্ট্যান্টস measured by this experiment are the rate constants at final temperature T2, যে T2 হচ্ছে T1 প্লাস ডেল্টা টি, সেটা খেয়াল রাখবে কিন্তু, মানে আমি যে রেট কনস্ট্যান্ট গুলো বের করলাম সেটা কিন্তু ফাইনাল টেম্পারেচারে, কারণ এটা তো ফাইনাল টেম্পারেচার, বুঝতে পারছো তো, এইটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, এটা ফাইনাল টেম্পারেচারে। ফাইনাল টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্টটা, মানে টেম্পারেচার চেঞ্জ করতে রেট কনস্ট্যান্ট পাল্টায়। তাহলে ধরো তুমি দেশে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ছিলে, তোমার দেশে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করে তুমি 35 ডিগ্রি সেন্টিগ্রেডে গেছো, তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার পরে তারপর তো ডিকে করছে, তাহলে ডিকে যে করছে কোন রেট কনস্ট্যান্ট দিয়ে, অবভিয়াসলি যে ফাইনাল টেম্পারেচার রেট কনস্ট্যান্ট ছিল সেটা দিয়ে। সেই জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে রেট কনস্ট্যান্ট মেজার্ড বাই দিস এক্সপেরিমেন্ট আর দ্য রেট কনস্ট্যান্ট অ্যাট ফাইনাল টেম্পারেচার T2, যেটা বেসিক্যালি T1 প্লাস ডেল্টা টি। তারপরে তোমাকে যদি বলে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে টেম্পারেচারটাকে বের করতে হবে, আর টেম্পারেচার জাম্প হচ্ছে দেখছে 7 ডিগ্রি, তা তোমাকে স্টার্টিং টেম্পারেচারটা নিতে হবে 23 ডিগ্রি, যাতে করে 7 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ ঘটিয়ে তুমি 30 ডিগ্রিতে পৌঁছালে সেই জায়গাতে তুমি যা রেট কনস্ট্যান্টগুলোকে বের করে ফেলতে পারলে। বা তোমাকে কেউ বললো যে তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাকে অ্যাকচুয়ালি রেট কনস্ট্যান্টগুলোকে বের করতে হবে, আর এমন একটা এক্সপেরিমেন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমার টেম্পারেচার জাম্প হচ্ছে 20 ডিগ্রির হয়, একবারে এক ধাক্কা 20 ডিগ্রি টেম্পারেচার জাম্প হয়। তোমার স্টার্টিং টেম্পারেচার তোমাকে নিতে হবে 80 ডিগ্রি, যাতে করে 20 ডিগ্রি টেম্পারেচার জাম্প করার পরে তুমি অ্যাকচুয়ালি ওই এতে গিয়ে পৌঁছাবে, মানে কি বলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পৌঁছাবে, এবং সেইখানে তুমি সব বাকি সব জিনিসপত্রগুলোকে মেজার করতে পারবে।
তো দেখো, তাহলে আমরা একটা টিপিক্যাল এক্সাম্পল দিয়ে এই রিল্যাক্সেশন মেথড এবং তার যে মূল ফিলোসফিটা সেটাকে তোমাকে বুঝিয়েছি। এইটা কারো যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেইটা আগে বলে নাও, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট এক্সাম্পলে যাব। ঠিক আছে, ঠিক আছে সবাই। হ্যাঁ স্যার। মেজর প্রিন্সিপালটা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে দেখো এই যেভাবে অ্যানালিসিসটা করা হয়েছে সেই অ্যানালিসিস থেকে তোমার পরিষ্কার যে যদি একটা রিভার্সেবল রিয়াকশন থাকলেই কিন্তু তুমি রিল্যাক্সেশন মেথড ইউজ করতে পারবে। ঠিক আছে, আর এবারে আমি যে রিভার্সেবল রিয়াকশনটাকে কনসিডার করেছিলাম ওটা ছিল একটা সিম্পল রিভার্সেবল রিয়াকশন যেখানে রিয়াকট্যান্ট একটা, প্রোডাক্ট একটা, ফরওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার। তাহলে আমি তোমাকে এবারে সেকেন্ড এক্সাম্পলে আসছি। আচ্ছা, এক্সাম্পল 2 ধর। আচ্ছা, আমি এরকম একটা রিয়াকশন তোমায় বলি, মানে এটা আসলে তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবেই রাদার দেবো আর কি। ধরো এ থেকে পি না করে এখন তুমি এক কাজ করো, 2a থেকে পিতে যাচ্ছে এরকম একটা রিয়াকশন কনসিডার করো যেখানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টটা k1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টটা k-1। আর এখানে আমি ধরে নিচ্ছি ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে সেকেন্ড অর্ডার আর ব্যাকওয়ার্ড প্রসেসটা তোমার ফার্স্ট অর্ডার। তার মানে আমি এখানে ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নাও, অ্যাজিউম হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন ইজ অফ সেকেন্ড অর্ডার আর ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ অফ ফার্স্ট অর্ডার। ঠিক আছে, আচ্ছা এবারে শুরুতে অ্যাট t=0 রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেটা A0 সেটা ধরে নাও স্মল a ছিল, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেটা P0টা ধরে নাও তোমার 0 ছিল। আচ্ছা এবারে কোন একটা সার্টেন টাইমে অ্যাট এ টাইম t রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে, ধরে নাও তোমার a-2x হলো, কারণ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 আছে, এবার 2x যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা বেসিক্যালি x তৈরি হবে, কারণ এটা 2 মোল ডিসঅ্যাপিয়ার করলে এখানে 1 মোল তৈরি হয়। তাহলে এক্ষেত্রে তুমি রেড ল যেটা লিখতে পারবে, রেড লটা dx/dt কি হবে, এটা বেসিক্যালি k1 ইন্টু a-2x তার স্কোয়ার a-2x তার স্কোয়ার মাইনাস k-1 x, এইটা। তাহলে ফরওয়ার্ড প্রসেসটা সেকেন্ড অর্ডার, ব্যাকওয়ার্ড প্রসেসটা ব্যাকওয়ার্ড, তাহলে এইটা হবে। তাহলে এইখান থেকে তুমি স্টার্ট করলে এবারে দেখো তুমি যদি ইকুইলিব্রিয়াম যদি পৌঁছে যায়, মানে আমি তোমাকে হিন্টস দিচ্ছি জাস্ট, বেসিক্যালি আমি পুরো আর করে দেবো না। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে k1 a-2xc তার স্কোয়ার মাইনাস k-1xc সেটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 হবে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এবারে যদি তুমি ডেল্টা এক্সটাকে জাস্ট x মাইনাস xc বলো, তাহলে d ডেল্টা x/dt, এটা বেসিক্যালি dx/dt, এইটা তোমার জাস্ট k1 ইন্টু a-2x তার স্কোয়ার মাইনাস k-1x, এটা তুমি লিখছো। আর তার সাথে এটা করবে যে এই পার্টটাকে তুমি জাস্ট ইচ্ছা করে বিয়োগ করে দেবে, এটাকে লিখবে। তারপরে যেমন করে আস্তে আস্তে তুমি এগোবে, তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবে যেটা হচ্ছে ডেল্টা এক্স এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পরে তুমি সেটাকে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করে এই বাকি কাজটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, দিয়ে দিনের শেষে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই যে এই টাও এর এক্সপ্রেশনটাকে বের করবে, রিল্যাক্সেশন টাইম টাও এর এক্সপ্রেশনটা বেরোবে হচ্ছে 1/4k1 ইন্টু a ইকুইলিব্রিয়াম প্লাস k-1, যেখানে a ইকুইলিব্রিয়ামটা বেসিক্যালি a-x ইকুইলিব্রিয়াম হয়। তাহলে a-x ইকুইলিব্রিয়াম এইটা, হ্যাঁ তোমার বেসিক্যালি হ্যাঁ মানে a-x ইকুইলিব্রিয়ামটা a ইকুইলিব্রিয়াম যদি তুমি ধরো, তাহলে তুমি দেখবে জাস্ট এরকম একটা এক্সপ্রেশন তুমি পাবে। এটা আমি হোমওয়ার্ক দিলাম, এই কাজটাকে তোমাকে জাস্ট আমি বাড়িতে করতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা একটা এক্সাম্পল হবে।
তাহলে কেমন করে এগোচ্ছ আগেরটা তুমি বুঝেছো, পরপর পরপর করে এগোবে, একটুখানি হয়তো অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন তোমার দরকার পড়বে, কিছু অ্যাপ্রক্সিমেশন দরকার হতে পারে, পরে দিনের শেষে যে এই ফাইনাল এক্সপ্রেশনটা বেরোচ্ছে সেটা তুমি একটুখানি দেখো। আর এবারে নেক্সট যে এক্সাম্পলটা আমি বলছি, এক্সাম্পল 3। ধরো আগের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার ছিল, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার ছিল, কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশনে একটাই রিঅ্যাকশন ছিল। এখন ওই একই টাইপের কিন্তু এখন রিঅ্যাকশনটা হচ্ছে দুটো, এ প্লাস বি, এ প্লাস বি থেকে তোমার অ্যাকচুয়ালি জেরে যাচ্ছে। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট হচ্ছে K-1। এইটা আবার ওই একই রকম করে তুমি জাস্ট স্টার্ট করবে, মানে বেসিক্যালি মানে আমি বলছি যে মানে এখানে বলে দিই যে অ্যাজাম্পশনটা হচ্ছে এরকম, ফরওয়ার্ড প্রসেস ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, ওভারঅল অর্ডার হচ্ছে তোমার 2, এইটা। আর ব্যাকওয়ার্ড প্রসেস যেটা, সেটা শুধু ফার্স্ট অর্ডার, প্রসেস ইজ ফার্স্ট অর্ডার, এটা একটা রিয়াকশন। আবার ওই একই রকম ভাবে টি ইকুয়াল টু 0-তে এর কনস্ট্যান্ট A0টাকে তুমি এ লিখবে, বি এর কনস্ট্যান্ট B0টাকে তুমি যারা স্মল বি লিখলে। আচ্ছা, এখানে জেড না লিখে তুমি পি লিখতে পারো, আগেরগুলো কিন্তু পি আমি লিখছি। তো এটা প্রোডাক্ট তোমার পি আছে, তাহলে পি এর কনসেন্ট্রেশনটা P0টা তুমি 0 ধরে নাও। এবারে অ্যাট এ টাইম টি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এটা A মাইনাস এক্স করো, বি এর কনসেন্ট্রেশন তুমি B মাইনাস এক্স করো, কারণ এদের স্টোইচিওমেট্রি এক্স্যাক্টলি একই বলে এ এক্স ডিসঅ্যাপিয়ার করলে এও এক্স ডিসঅ্যাপিয়ার করবে, পি এর কনসেন্ট্রেশন তুমি জাস্ট এক্স ধরো, এইটা। তাহলে এবারে তুমি জাস্ট এখানে dx বাই ডিটিটা পরিষ্কার হচ্ছে K1 ইন্টু A মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য মাইনাস K মাইনাস 1 ইন্টু তোমার এক্স, এইটা। আমি এইটুকু তোমাকে বলে দিলাম, বাকিগুলো কিন্তু তুমি জাস্ট ফলো করতে পারবে। মানে ইকুইলিব্রিয়ামে কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে K1 ইন্টু A মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম, বি মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম মাইনাস K মাইনাস 1 এক্স ইকুইলিব্রিয়াম, এটা তুমি পেয়ে গেলে। তার মানে এখান থেকে এবারে মানে এক্স ডেল্টা এক্সটাকে যদি তুমি এক্স মাইনাস এক্স ইকুইলিব্রিয়াম বলো, তাহলে ডি ডেল্টা এক্স বাই ডিটি সেটা কত হবে তুমি বের করবে, বের করে 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 ওই একই রকমভাবে তুমি এগোবে, এগিয়ে যেটা তুমি পাবে আলটিমেটলি আর কি, এইটা আমার হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, রিল্যাক্সেশন টাইম টাও, তার এক্সপ্রেশন বেরোবে 1 বাই K1 ইন্টু A ইকুইলিব্রিয়াম প্লাস বি ইকুইলিব্রিয়াম প্লাস K মাইনাস 1, যেখানে A ইকুইলিব্রিয়ামটা হচ্ছে A মাইনাস এক্সি, বি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে বি মাইনাস এক্সি, এইটা। তাহলে এইটা তোমাকে জাস্ট বসে দেখতে হবে। এই একটা কাজ দেওয়া হলো। আচ্ছা, এবারে এক্সাম্পল 4। আচ্ছা, আমি ফরওয়ার্ড রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার বললাম, এবারে যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার বলি, তাহলে আমি এরকম করে বলছি যে এ থেকে 2p হচ্ছে না, আগে থেকে 2a থেকে p হচ্ছিল, এখন a থেকে 2p হচ্ছে। ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট K মাইনাস 1। তাহলে আর কিচ্ছু আমি বলে দিচ্ছি না, এর ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে মানে একদম শো দ্যাট, মানে এটা আমি জাস্ট এইটুকু বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার, এইটুকু বলে দিচ্ছি শুধু, ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ইজ অফ সেকেন্ড অর্ডার। সেখান থেকে তুমি দেখাও যে রিল্যাক্সেশন টাইম যেটা টাওটা, সেটা বেরোবে 1 বাই হাফ K1 প্লাস 2 K মাইনাস 1 ইন্টু এক্সি, এটা তুমি জাস্ট দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে এইটা তোমাকে দেখাতে হবে।
আচ্ছা, নেক্সট এক্সাম্পল আসি। তাহলে আবার ওই একই রকমের, শুধু ব্যাকওয়ার্ড রিয়াকশানে একটা রিয়াক্টান্ট না হয়ে তোমার দুটো রিয়াক্টান্ট হচ্ছে, K1/K-1 ধরে নাও, এটা শুধু P না হয়ে P+Q, ঠিক আছে? তাহলে এখানেও ওই ফরওয়ার্ড রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা P এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার, আর Q এর রেসপেক্টে তোমার সেকেন্ড অর্ডার। মানে ফরওয়ার্ড রিয়াকশনটা অ্যাজ ইউজুয়াল ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, আর ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু P, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু Q। এখানে ওভারঅল ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা সেটা হচ্ছে তোমার 2। আচ্ছা, এই পার্টিকুলার কেসে যদি তুমি কষো তাহলে রিল্যাক্সেশন টাইমটা তোমাকে দেখাতে হবে আর কি, সো দ্যাট রিল্যাক্সেশন টাইম টাওয়ার যে এক্সপ্রেশনটা বেরোবে সেটা হচ্ছে 1/K1 প্লাস K-1, K1 প্লাস K-1, আর এটা তোমার বেরোবে হচ্ছে তোমার ধরো ইকুইলিব্রিয়ামে কোষে দেখলে যেটা দাঁড়াবে, ধরো আমি এটাকে এইরকম ভাবে লিখছি ব্র্যাকেট দিয়ে, যদি এটা এক্স ডিসঅ্যাপিয়ার করে এটা ওয়াই আর জেড তোমার তৈরি হয় আর কি, তাহলে এটা দাঁড়াবে এই সম্ভবত তোমার মানে ওয়াই অ্যাট ইকুইলিব্রিয়াম ভ্যালু প্লাস হচ্ছে জেড অ্যাট ইকুইলিব্রিয়াম ভ্যালু, এটা থাকবে, এটা মানে দেখে নেবে আর কি। আর ফাইনালি একটা করছি এক্সাম্পল 6 ধরো, যেখানে যেটা হচ্ছে যে A+B রিভার্সিবল রিয়াকশনের থ্রু দিয়ে K1 K-1 এটা ধরো P+Q হচ্ছে। এখানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনটা সেকেন্ড অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটাও সেকেন্ড অর্ডার, ঠিক আছে? এইটা তার ক্ষেত্রে তোমার যেটা টাওয়ের এক্সপ্রেশনটা তুমি বের করো, মানে এখানে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশনটা সেকেন্ড অর্ডার, মানে এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা সেকেন্ড অর্ডার, পি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, কিউ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার। তার ক্ষেত্রে তুমি জাস্ট এটাকে ক্যালকুলেট করবে, টাওটা সেটা বেরোবে 1/K1 ইন্টু A ইকুইলিব্রিয়াম প্লাস B ইকুইলিব্রিয়াম প্লাস K-1 ইন্টু এই হচ্ছে তোমার ওয়াই ইকুইলিব্রিয়াম প্লাস হচ্ছে তোমার জেড ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, মানে ওই পি আর কিউর কনসেন্ট্রেশন হবে, যেটা তোমার ওয়াই আর জেড যদি লিখি তাহলে এইটা। তাহলে দেখো, তাহলে বিভিন্ন রকমের যে রিভার্সিবল রিয়াকশনস গুলো থাকে না, তাহলে বিভিন্ন রকমের রিভার্সিবল রিয়াকশনের জন্য কেমন করে তোমার, মানে এই একটার জন্য তোমাকে কোষে দেখিয়ে দিয়েছি, তাহলে বাকিগুলো ঠিক একই রকম ভাবে করবে, করে আমি ফাইনাল রেজাল্টগুলোও বলে দিয়েছি। ফাইনাল রেজাল্টগুলো তুমি জাস্ট প্রত্যেকটা মেলাবে, কারণ এর যে কোনো একটাই তোমার পরীক্ষায় দিতে পারে। তাহলে মানে কেমন করে করতে হয় ব্যাপারটাকে জেনে নেওয়ার পরে অন্তত ফাইনাল ফর্মুলাগুলোর সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা তোমার থেকে যাওয়া দরকার আছে। হ্যাঁ, এইটা। তাহলে এই যে আমি কতগুলো স্পেসিফিক কেস জাস্ট উল্লেখ, মানে মানে যে ধরনের কেসগুলো নর্মালি লোকে আলোচনা করে আর কি, এই কেসগুলোকে সেখানে বললাম। ঠিক আছে? আর এবারে ওয়ান্স তুমি কোন একটা গিভেন টাইপ অফ রিয়াকশন, মানে এই যে এগুলো সব প্রোটোটাইপ রিয়াকশন আর কি এখানে বলে দেওয়া হচ্ছে, সেই টাইপের রিয়াকশনসগুলোর জন্য যখন তুমি রিল্যাক্সেশন টাইমে তুমি এক্সপ্রেশন পেয়ে গেলে, সেইখান থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে দিতে হতে পারে। ঠিক আছে? মানে ধরো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল বলি, একদম স্পেসিফিক এক্সাম্পলে আসছি। মানে আগের ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো বললাম ওগুলো তো তোমার এ বি এইসব ধরে, আর স্পেসিফিক এক্সাম্পল বলছি। ধরো তুমি ওই এই ধরনের একটা রিয়াকশন কনসিডার করছো, তোমার একদম ধরো বেনজোইক অ্যাসিড তার সঙ্গে H+, মানে বেনজোইক অ্যাসিডের ডিসোসিয়েশন তার রিভার্সিবল যে উল্টো রিয়াকশনটা, মানে H+ প্লাস হচ্ছে C6H5COO- অ্যাকোয়াস থেকে এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে C6H5COOH, এটাও তোমার অ্যাকোয়াস। মানে এটা এরকম টাইপের রিয়াকশন আর কি, মানে A+B থেকে রিভার্সিবল রিয়াকশনের থ্রু দিয়ে তুমি জাস্ট বেসিক্যালি প্রোডাক্ট পাচ্ছ, এরকম একটা সিচুয়েশন আছে। মানে যেটা আমি এখানে কনসিডার করেছি না, A+B থেকে কোথায় একটা করলাম না, A+B থেকে হচ্ছে P, দেখো এই টাইপের 3 নম্বর কেস, যেটা 3 নম্বর কেসের মতো পরিষ্কার দেখতে হবে। এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার হচ্ছে এর সাথে। আচ্ছা, এবারে এখানে কি কি বলে দিয়েছে তোমার, বলে দিয়েছে যেটা যে তোমার
দাঁড়া এক সেকেন্ড। এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বেঞ্জোইক অ্যাসিড, সেটা তোমার বলে দেওয়া আছে 0.015 মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K1, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K-1। K1টা তোমার বলে দেওয়া আছে 3.5 × 10⁻10 ডেসিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর K-1টা এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য রেট কনস্ট্যান্ট ইউনিট বলে দেওয়া আছে। আর K-1টা হচ্ছে তোমার 2.2 × 10⁶ সেকেন্ড ইনভার্স। আর ফাইনাল টেম্পারেচার এটা তোমার বলে দেওয়া আছে 298 কেলভিন। এইটা। আর এবারে তোমার যেটা করতে বলেছে সেটা হচ্ছে এখান থেকে তোমাকে জাস্ট রিল্যাক্সেশন টাইমটাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি যেটা করবে, ক্যালকুলেট দ্য রিল্যাক্সেশন টাইম টাও। তাহলে একদম জাস্ট ওই ফর্মুলায় তোমার সরাসরি বসে যাবে। হ্যাঁ, মানে A + B থেকে যে প্রোডাক্ট হচ্ছে সেই ফর্মুলা তুমি বসাবে, বসিয়ে তুমি যে প্রবলেমটাকে করে ফেলতে পারো। এ করে যদি ঠিক করি তাহলে অ্যান্সার যেটা বেরোবে একটু দেখে নেবে সেটা ঠিক বেরোচ্ছে কিনা। 1.5 × 10⁻⁸ সেকেন্ড, দিস শুড বি দ্য অ্যান্সার। আচ্ছা, আর একটা রিয়াকশন তোমায় বলছি যেটা একই রকমের দেখতে আর কি, সেই জন্য এই রিয়াকশনটা আমি এখানে বলে দিই একটুখানি। যেটা হচ্ছে তোমার আর একটা এক্সাম্পল। ধরো H+ অ্যাকোয়াস প্লাস OH- অ্যাকোয়াস থেকে তোমার হচ্ছে H2O। H2 অবশ্যই লিকুইড ফর্মে থাকছে। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K-1। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু তোমার বলে দেওয়া আছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে তোমার 5 পয়েন্ট। আচ্ছা, এটা টেম্পারেচারটা হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 5.49 × 10⁻+15। এটা বলে দেওয়া আছে। আচ্ছা, রিল্যাক্সেশন টাইম তোমায় বলে দেওয়া আছে টাও, যেটা টাওটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 3.7 × 10⁻⁵ সেকেন্ড, এটা বলে দেওয়া আছে। তোমাকে যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে যে তোমার ক্যালকুলেট K1 and K-1, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে K1 এবং K-1 আর কি রেট কনস্ট্যান্ট তোমাকে জাস্ট বের করতে বলেছে। মানে আমি বলেইছিলাম যে টাও বলে দেওয়া থাকলে এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া থাকলে K1 এবং K2টাকে বের করে ফেলতে পারবে এইটা at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখানে গিভেন একটা জিনিস, গিভেন ডেনসিটি অফ ওয়াটার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা একটুখানি বলে দিচ্ছি 0.997। কারণ আসলে যেটা হবে যে জলের ডেনসিটিটা, মানে যখন তুমি কনসেন্ট্রেশনটাকে লিখবে, এই কনসেন্ট্রেশনটা বেসিক্যালি Kc এর ভ্যালু বলে দেওয়া আছে তো। হ্যাঁ, তখন কিন্তু এই জল, সেটা 1 লিটার জল মানে কত মোল জল, সেই ইনফরমেশনটার জন্য কিন্তু তোমার এই ডেনসিটি টার্মটা লাগবে। তাহলে এখানে K1 এবং K-1 এর ভ্যালু তুমি জাস্ট ক্যালকুলেট করবে। ঠিক আছে। তাহলে এই টাইপের আর কি জাস্ট তোমার বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দিয়ে দেওয়া হবে, যেখানে তুমি সরাসরি ফর্মুলায় বসিয়ে প্রবলেমগুলোকে করতে পারবে। এটা। আর তাহলে দেখো, তাহলে আমাদের আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট রিঅ্যাকশন কেমন করে তুমি স্টাডি করবে ইউজিং দ্য রিল্যাক্সেশন মেথড। সেটাকে আমরা বলেছি, আমরা একদম শুরু থেকে এটা বলেছি যে ফার্স্ট রিঅ্যাকশন স্টাডি করার ডিফিকাল্টিসগুলো কী কী, সেটা দিয়ে আমরা স্টার্ট করলাম।
এবারে সেখানে চারটে যে মেজর মানে ইয়ে আছে, চারটে যে মেজর টেকনিক্স আছে আর কি, এই ফ্লো মেথড বা শক টিউব মেথড বা ফ্ল্যাশ ফটোলিসিস আর কি, এইগুলো আমরা ডিসকাশন করলাম না। আমরা জাস্ট শুধুমাত্র রিল্যাক্সেশন মেথড যেটা, সেটাকে ডিসকাশন করলাম, কিন্তু বাকি যে টেকনিকগুলো সেইগুলো জাস্ট এমনি কষার কোনো জায়গা নেই। জাস্ট এটা যা টেকনিকগুলো জাস্ট ইনস্ট্রুমেন্টেশনের জায়গাগুলো জাস্ট তোমাকে একটুখানি জানতে হবে, এরকম একটা ব্যাপার। আমি জাস্ট ওই মানে তোমার ফার্দার স্টাডি করার জন্য আর কি মানে যেটা হচ্ছে, এটা তো বুঝতেই পারছো তো, ক্লাসে তো সব পড়ানো যায় না। হ্যাঁ, আমি জাস্ট একটা তোমায় রেফারেন্স বলছি, সেটা ফ্রিতে পাওয়া যায় গুগলে। এইচ স্ট্রেচলো, STRE, টিটার নেই, STRECHLOW, স্ট্রেচলো। হ্যাঁ, টপিকটার নাম হচ্ছে তোমার রিল্যাক্সেশন টেকনিক্স ইন ফাস্ট রিয়াকশন কাইনেটিক্স। রিল্যাক্সেশন টেকনিক্স ইন ফাস্ট রিয়াকশন কাইনেটিক্স। এইটা সেটা হচ্ছে বেরিয়েছিল তোমার অ্যাডভান্স মলিকুলার রিল্যাক্সেশন প্রসেসেস, ভলিউম 2, পেজ হচ্ছে 235 থেকে 249, আর ইয়ার হচ্ছে তোমার 1972। এইটা একটা, এটা ভালো করে পড়বে। আচ্ছা আচ্ছা, তোমার আচ্ছা, অরিজিনাল পেপারগুলো তোমার একটুখানি এখন খুঁজে পেতে হয়তো অসুবিধা হবে, মানে যেটা অরিজিনাল পেপার, যেটা আইগেনের বা গুটোস কি যে প্রথম শুরু করেছিল আর কি, সেগুলো হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে আর কি। হ্যাঁ, মানে সেটা সেটা আসলে এখন সব জায়গায় খুঁজে টুজে পাবে না, সে একটা সমস্যার মধ্যে পড়বে আর কি। সেটা না, এইটা আমি দেখেছি যে গুগলে সার্চ করলে ওটা এমনি এমনি পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা তুমি করবে। আচ্ছা, এবারে কেজে ডেডলারের যে বইটা আছে তোমার, কেমিক্যাল কাইনেটিক্সের তো খুব ফেমাস বই, তুমি জানো আর কি, লেডলার। এটা তো মানে মানে সবার জন্যই আর কি, মানে কেমিক্যাল কাইনেটিক্স স্ট্যান্ডার্ড বই বলতে লোকে আগে যা শুধুমাত্র লেডলারটাই কি বুঝতো আর কি। সে লেডলার, তার যে কেমিক্যাল কাইনেটিক্সের বই আর কি, সেটা তুমি অবশ্যই খুব ভালো করে করবে, লেডলারের বই। আর থিওরিজ অফ কেমিক্যাল রিয়াকশন রেটস, এরকম বইটার নাম হবে আর কি, থিওরিজ অফ কি যেন কি নামটা বললাম, থিওরিজ অফ কেমিক্যাল রিয়াকশন রেট, রিয়াকশন রেট, এই যে বইটা আর কি, মানে একদম এই বইটা ফলো করবে তুমি খুব ভালো। এতে তোমার ফার্স্ট রিয়াকশনগুলো আছে আর কি। আর একটা এই পার্টিকুলার রিল্যাক্সেশন মেথডের জন্য যদি খুব একটা খুব মানে মানে কি বলে কুইকলি যদি একটুখানি যা কিনে দেখতে পারো, আমাদের বইটা তুমি ফলো করতে পারো। বুঝছি, তোমার বইটার নাম হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্টস অ্যান্ড মডেল, এটা ভলিউম 2, সেকেন্ড এডিশনটা এখন আর এটা ওটা সব মেশানো নেই। সেকেন্ড এডিশনে শুধুমাত্র কেমিক্যাল কাইনেটিক্স এবং ক্যাটালিসিস এই পার্টটা আছে। মানে এই বইটা তোমরা সবাই জোগাড় করে নিতে পারো, খুব কম দাম নেয়, এই 300-300 টাকা এখন দাম নেবে আর কি। হ্যাঁ, ওইটা আগে সারফেস কেমিস্ট্রির মধ্যে জোড়া ছিল, এখন সারফেস কেমিস্ট্রি পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র ওই কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক টেস্টে ঠিক ঠিক করে একটা সেকেন্ড এডিশন বেরিয়েছে আর কি। সেটা হচ্ছে তোমার ওই 300 টাকার মতো অ্যারাউন্ড দাম নেয়। সেখানে তোমাদের এই এমএসসিতে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে টোটাল যে কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা আছে আর কি,
পুরোটা এর মধ্যে পেয়ে যাবে, আর বিএসসি জিনিসপত্রগুলো তুমি পেয়ে যাবেই আর কি। আর তার সাথে ওই নেট বা এই ধরনের পরীক্ষায় 2021 পর্যন্ত যা যা নেট বা গেট এই ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন করেছে সেগুলো যা সলভ করে দেওয়া আছে তোমাদের হয় এটা সুবিধা হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক, তো আমরা শেষ করে দিই এটা, এন্ড অফ লেকচার। তাহলে এবারে বলো, কারো যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তো বলে না।